তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। বা কমপ্লেক্স নাম্বার। ওকে, তো প্রথম কোশ্চেন যে মাথায় আসা স্বাভাবিক সেটা হচ্ছে যে আমাদের তো বাস্তব সংখ্যা আছে, আমাদের দরকার কি জটিল সংখ্যা? আমরা জানি সব বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কাছে একটা সংখ্যা রেখা ছিল, ঠিক আছে? সংখ্যা রেখা ছিল, সংখ্যা রেখা 0 ছিল, 1 ছিল, 0 1 এর মাঝখানে 0.5 ছিল। মানে যত ধরনের সংখ্যা, বাস্তব সংখ্যা তোমার দরকার, সেটা মূলদ হোক অমূলদ হোক, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সব ধরনের সংখ্যা কিন্তু আমরা বাস্তব সংখ্যার মধ্যে পাইছি। আমাদের কাছে বাস্তব সংখ্যা ছিল এবং ওর মধ্যে সবাই এক্সিস্ট করে। সেখানে মূলদ সংখ্যা এক্সিস্ট করে, অমূলদ সংখ্যা এক্সিস্ট করে, পূর্ণ সংখ্যা এক্সিস্ট করে, স্বাভাবিক সংখ্যা এক্সিস্ট করে, ন্যাচারাল নাম্বার সবকিছু কিন্তু এক্সিস্ট করে। তাহলে আমাদের কি দরকার ছিল পাকনামি করে আবার জটিল সংখ্যাটা আনার? ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা মাথায় রাখলাম। সো এটা আমরা দেখবো যে কেন আসলে জটিল সংখ্যা দরকার, কি দরকারটা পরে। আচ্ছা, এখন জটিল সংখ্যা কারা সেটা বোঝার জন্য চলো আমরা একটা ইকুয়েশন নিয়ে আলোচনা করি। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে আমি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা একটা কনসেপ্ট বলি। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, ঠিক আছে? বীজগণিতের একটা ফান্ডামেন্টাল থিওরি আছে। এই থিওরিটা আমাকে কি বলতেছে? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। সো বীজগণিতের যে এই থিওরিটা আছে, এই থিওরিটা আমাকে বলতেছে যদি n ঘাত বিশিষ্ট পাওয়ার n, ঠিক আছে, কারো পাওয়ার যদি n হয়, এই জাতীয় কোনো একটা ইকুয়েশন যদি থাকে তোমার কাছে, তাহলে তার সলিউশন কয়টা হবে? সে বলতেছে তার সলিউশন হবে, তার সলিউশন পাওয়া যাবে n সংখ্যক। সো কথাটা একটু সহজভাবে বলতেছি। তো সংখ্যা রেখাটা মুছে দিই, সরি। সো এটা কি বুঝাচ্ছে? মানে পাওয়ার যদি n হয় তার সলিউশন হবে n সংখ্যক। তো এটাকে একটু সহজভাবে বলি। ধরো আমার কাছে আছে কি x² = 4। আচ্ছা বলো তো পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। তাহলে আমার পাওয়ার হচ্ছে 2। পরের লাইনে কি তুমি x = 2 লিখবা না +-2 লিখবা? তোমাকে 100% শিওর তোমাকে +-2 লিখতে হবে। কারণ তোমার পাওয়ার 2, x এর মান কয়টা পাবা? x এর যে মানগুলা পাই, অজানা রাশির যে মানগুলা পাই, এদেরকে আমরা বলি সলিউশন বা রুট। ঠিক আছে, রুট বলি আমরা, রুট, রুট বা সলিউশন। তাহলে যদি পাওয়ার 2 হয় তাহলে সলিউশন পাচ্ছি 2টা। ঠিক আছে, সেম একইভাবে তোমরা অলওয়েজ দেখবা যে দ্বিঘাত সমীকরণ, x² জাতীয় জিনিসকে যখন আমরা সমাধান করি, x² - 5x + 6, এটাকে সমাধান করো, x এর মান তুমি কিন্তু 2টা পাবা, x = যে কোনো 2টা মান পাবা। তার মানে যদি আমার পাওয়ার 2টা হয় তাহলে সলিউশন কয়টা থাকে? সলিউশন থাকে 2টা। যদি পাওয়ার এখানে 3টা হইতো, এখানে যদি x³ আকৃতির কিছু একটা থাকতো, x³ + x² + সামথিং সামথিং থাকতো = 0, তাহলে ওইখান থেকে যদি সমাধান করতাম, x এর কিন্তু আমি 3টা মান পাইতাম। ঠিক আছে, 3টা মান পাইতাম। তাহলে এইটা আমাকে অ্যাসিউরিটি কে দিচ্ছে? এই অ্যাসিউরিটি দিচ্ছে আমাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। সো এখন আমরা একটা দ্বিঘাত সমীকরণকে কনসিডার করি, দেখবা ঝামেলাটা তখনই হচ্ছে। সো এখন আমাদের দ্বিঘাত সমীকরণ ধরো এরকম একটা সমীকরণ যে x² + 1 = 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তার মানে কি এই সমীকরণটা সমাধান করলে আমি x এর 2টা মান পাবো, তাই তো? আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা তো তাই বলতেছে আমাকে, যদি পাওয়ার 2 থাকে সমাধান হবে 2টা। যেহেতু এটা x² + 1 = 0 আকৃতির একটা সমীকরণ, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে x এর 2টা মান পাওয়া উচিত। এখন দেখি আমরা x এর 2টা মান পাই কিনা। অবশ্যই x এর 2টা মান পাবো, যেহেতু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা আমাকে বলতেছে 2টা মান পাওয়া যাবে, অবশ্যই 2টা পাবো। বাট সেই 2টা মান আসলে কেমন সেটা একটু দেখি। তাহলে x² + 1 = যদি 0 হয় তাহলে x² = কি হবে বলো? -1। আচ্ছা, পরের লাইনে গিয়ে ঝামেলাটা লাগে। পরের লাইনে গিয়ে কি ঝামেলা হয় দেখো। তাহলে x = এই লাইন থেকে পরের লাইনে আমরা কি লিখবো? আমি জাস্ট জটিল সংখ্যাটা কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। পরের লাইনে আমাকে লিখতে হবে +√(-1)। সো আমরা আবার একটা জিনিস জানি যে কোনো বাস্তব সংখ্যার রুটের ভিতরে নেগেটিভ কিছু থাকা সম্ভব না। ঠিক আছে, সেটাকে আমরা বলতাম কি? অবাস্তব, অবাস্তব সংখ্যা বলতাম। তাহলে বাস্তব সংখ্যার যেহেতু রুটের ভিতরে নেগেটিভ কোনো ভ্যালু আসা সম্ভব না, রুটের ভিতরে বাস্তব সংখ্যার ক্ষেত্রে সবসময় পজিটিভ ভ্যালু থাকে, তাহলে √(-1) এই জিনিসটার ক্যালকুলেশন কি তুমি ক্যালকুলেটরে করতে পারবা? ক্যালকুলেটর তো শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে ক্যালকুলেট করে। তার মানে এই জিনিসটার কোনো বাস্তব সংখ্যার কোনো ভ্যালু আছে। কিন্তু আমাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলতেছে যদি তোমার x² জাতীয় কিছু থাকে
তাহলে এক্স এর সলিউশন আসবে দুইটা। বাট তুমি বলতেছো যে না ভাই রুটের ভিতর -1 চলে আসছে, এটার কোনো সমাধানই নেই। তার মানে কি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা ভুল? অবশ্যই ভুল না। তার মানে এই সমীকরণ যেটা x² + 1 = 0 আকৃতির যে সমীকরণটা আমরা দেখতেছি, এই সমীকরণেরও কি থাকবে? দুইটা সমাধান থাকবে, দুইটা উত্তর পাওয়া যাবে। বাট হয়তোবা সেই দুইটা উত্তর আমাদের বাস্তব সংখ্যা আমাদেরকে দিতে পারতেছে না। এমন হইতে পারে না যে তুমি একটা জিনিস জানো না, তুমি উত্তর খুঁজতেছো, তুমি টিচারের কাছে গেলা, সে দিতে পারতেছে না, তুমি বিভিন্ন মানুষের কাছে গেলা, সে দিতে পারতেছে না। তার মানে আমরা আমাদের যে বাস্তব সংখ্যা রেখাটা ছিল, সেই সংখ্যা রেখা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যেই উত্তরটা বের করা দরকার সেটা আমরা পাচ্ছি না। সে বলতেছে আমার কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসের মধ্যে তোমার এই উত্তরটা এক্সিস্ট করে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নতুন এক ধরনের সংখ্যা নিয়ে আসতে হবে। তো তখনই আমরা বেসিক্যালি নিয়ে আসলাম আমাদের কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তখন আমরা যেটা বলছি যে না, এই রুটের ভিতরে যদি -1 থাকে তাহলে তার একটা নাম দিব আমরা। তার নাম কি? তার নাম হচ্ছে আই। রুটের ভিতরে যদি -1 থাকে তার নাম হচ্ছে আই। তাহলে তাহলে x² যদি -1 থাকে তাহলে √−1 কে আমরা আই লিখে ফেলি। তাহলে আমরা দেখো তো x এর দুইটা অ্যান্সার পেয়ে গেছি না? একটা হচ্ছে x +i আর একটা হচ্ছে x -i। তার মানে আমরা দেখতে পাচ্ছি এমন অনেক ইকুয়েশন পাওয়া যাবে যেই ইকুয়েশন গুলো যখন আমরা সমাধান করতে যাব আমরা এক্স এর মান মানে দেখা যাবে বাস্তব সমাধান পাচ্ছি না। কিন্তু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলতেছে যদি তোমার পাওয়ার যদি দুইটা হয়, দুইটা সমাধান থাকবে। সে এটা বলে না যে দুইটা বাস্তব সমাধান থাকবে, সে এটা বলছে যে দুইটা সমাধান অবশ্যই থাকবে। ঠিক আছে? এখন দুইটা সমাধান বাস্তব সংখ্যা দিয়েও তুমি লিখতে পারো, অবাস্তব সংখ্যা দিয়েও লিখতে পারো। যেমন আমরা যেই ইকুয়েশনটা মাত্র কনসিডার করলাম, এই ইকুয়েশনের জন্য আমরা যেটা দেখলাম যে এই ইকুয়েশনটা ক্যালকুলেট করলে আমরা যে দুইটা সমাধান পাই সেই দুইটা সমাধান কি? অবাস্তব সমাধান। বাট আমাদের থিওরেম কিন্তু স্টিল কোয়ালিফাই করছে। ওয়ালাইকুম আসসালাম। স্টিল কোয়ালিফাই করছে। কারণ আমরা দুইটা সমাধান পাওয়ার কথা, পাওয়ার যেহেতু 2, আমরা দুইটা সমাধানই পাইলাম। ওকে? সো এই ছিল আমাদের বেসিক আলোচনা। কেন আমাদের বাস্তব সংখ্যা দিয়ে সবকিছু করা যাচ্ছে না, তখন আমাদের কেন জটিল সংখ্যাটা দরকার? কারণ আমাদের ইকুয়েশন সলভ করার জন্য। এমন আমরা ইকুয়েশন কেন সলভ করি? ইকুয়েশন থেকে আমরা অজানা রাশির মান বের করি। আমরা একটা জিনিস জানতে চাচ্ছি এটার মান কত হওয়া উচিত। এইখানে এক্স এর মান ঠিক কত হলে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমাধান মানে মিলবে। বাট আমরা দেখতে পাচ্ছি x² এর মান যদি এক্স এর মান যদি √−1 হয়, তখনই শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি হয়? সমান হয়। সো ওইখান থেকে কিন্তু আমরা আমাদের উত্তর খুঁজতে আমরা আমাদের অজানা রাশির মান কি পাইলাম? x +√−1 আর এইখানে √−1 কে আমরা কি নাম দিচ্ছি? √−1 কে আমরা নাম দিচ্ছি i। এখন থেকে √−1 হচ্ছে i। ঠিক আছে? তাহলে এখন থেকে আমাদের সংখ্যার কনসেপ্টটা আরেকটু বাড়লো না? সংখ্যার পরিধিটা আরেকটু বাড়লো না? তো এখন আমাদের সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যার বাইরের সংখ্যাও কিন্তু আমাদের জগতের মধ্যে ইনক্লুডেড হয়ে গেল। সেকেন্ড ইয়ার পড়ার আগ পর্যন্ত তোমরা কিন্তু অবাস্তব সংখ্যা রিলেটেড কোনো আলোচনা তোমরা ছিল না। তোমরা অবাস্তব সংখ্যাকে সবসময় ইগনোর করছো। যখনই কোনো সমাধানের মধ্যে √−, কিছু একটা আসছে তোমরা বলছো না বাদ, এটাকে আমরা নিব না। বাট এখন কিন্তু আমাদের আলোচনার মধ্যে কি অবাস্তব সংখ্যার কনসেপ্টও চলে আসছে। ঠিক আছে? আশা করি এই জটিল সংখ্যার আলোচনাটা বুঝাইতে পারছি। ঠিক আছে? সো জটিল সংখ্যার কনসেপ্টটা হচ্ছে এই i এর সাথে জড়িত, আর i হচ্ছে √−1। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা টপিকগুলো লিখি যে আজকে আমরা কি কি টপিক পড়বো। ঠিক আছে? তোমরা একটু অনেকে হয়তো বা পড়ে থাকতে পারো আগে এই জটিল সংখ্যাটা, তো তোমরা একটু বুঝতে পারবা, আর না পড়লেও বুঝতে পারবা যে আমরা আসলে কি কি কভার করতে যাচ্ছি। আমাদের টপিকগুলো কি হবে দেখো, আমরা আজকের ক্লাসে চেষ্টা করব, ফার্স্টে চেষ্টা করব যে আরগন চিত্র বলতে একটা আছে বাংলা, যেটাকে আরগা চিত্র বলা হয়। ঠিক আছে? জটিল সংখ্যাগুলোকে কিভাবে আরগা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, আরগা চিত্রে উপস্থাপন করতে হয় সেটা শিখবো। আরগা চিত্রে উপস্থাপন এটা শিখবো। তারপর আমরা দেখব, ওয়ালাইকুম আসসালাম, তারপর আমরা দেখব একটা জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা দেখব কিভাবে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করে। ওকে? তারপরে তোমরা যারা সরলরেখা চ্যাপ্টারটা পড়ছো তোমরা কিন্তু জানো একটা সরলরেখার অবস্থানকে আমরা চাইলে পোলার ফর্মেও লিখতে পারি, আমরা চাইলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও লিখতে পারি। সেম একইভাবে জটিল সংখ্যাকে তুমি চাইলে পোলারও লিখতে পারো, তুমি চাইলে কার্টেসিয়ানও লিখতে পারো। তো আমরাও এখানে দেখব কার্টেসীয় ফর্মে জটিল সংখ্যাকে লিখলে কি হয়,
সেখান থেকে আবার পোলারে কিভাবে যাইতে হয়, মানে পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার কিভাবে কনভার্সনটা করতে হয়, সেই জিনিসটা আমরা আজকের ক্লাসে শিখবো। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে জটিল সংখ্যার মধ্যে গুণ ভাগ কিভাবে করতে হয়। ঠিক আছে, দুইটা জটিল সংখ্যার মধ্যে গুণ, একটা জেড দিয়ে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়, জেড দিয়ে একটা জেড থেকে আরেকটা জেড ভাগ কিভাবে করে, জেড ওয়ান এর সাথে জেড টু গুণ কিভাবে করে, করে তাদেরকে কিভাবে এ প্লাস আইবি ফরম্যাটে আনা যায়, সেই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে, তারপরে আমরা যদি সময় পাই তাহলে আমরা কিছু এই জটিল সংখ্যা রিলেটেড কিছু প্রুফ দেখবো, যেগুলো প্রমাণ, শো দ্যাট, প্রুফ দ্যাট, এই জাতীয় কিছু ম্যাথ আমাদের এই চ্যাপ্টারের অংশ। ওই ম্যাথগুলো আমরা যদি সম্ভব হয় ক্লাসের টাইম থেকে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা প্রথম টপিকে যাই। প্রথম টপিক হচ্ছে আর্গন্ট চিত্র বা আর্গা চিত্রে কিভাবে জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো আমরা সেখানে যাচ্ছি। সো প্রথমে একটা জিনিস বলি, হ্যাঁ প্রথমে আমরা একটা কনসেপ্টে আসি যে একটা জটিল সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো প্রথমে মনে রাখবা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড, ছোট হাতের জেড, ইউজুয়ালি জেড দিয়ে প্রকাশ করা হয়। মানে এইটা কিন্তু সংখ্যার, মানে তোমরা জেড দিয়ে কি পূর্ণ সংখ্যা পড়ছো না, মানে পূর্ণ সংখ্যাগুলোকে জেড দিয়ে পড়ছো, ওইটা আলাদা। এটা হচ্ছে ওই জটিল সংখ্যাটাকে আমরা জেড দিয়ে লিখি। ঠিক আছে, জেড এর মাধ্যমে লিখি আর কি। তাহলে জেড ইজ ইকুয়াল টু, তোমরা যেটা দেখবা জটিল সংখ্যাগুলোকে এইভাবে লেখা হয়, এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি। ঠিক আছে, একটা জটিল সংখ্যাকে সবসময় আমরা এভাবে লিখি, এক্স প্লাস আই ওয়াই আকৃতির। এক্স প্লাস আই ওয়াই আকৃতির সংখ্যাগুলো হচ্ছে জটিল সংখ্যা। এখন এখানে এক্স এর পরিচয় কি আর ওয়াই এর পরিচয় কি, সো সেটা আমরা দেখি। চলো, এক্স বলতে আমরা যেটাকে বুঝি, এক্স বলতে হচ্ছে তার, এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এক্স হচ্ছে বাস্তব অংশ। তাহলে একটা জটিল সংখ্যা যদি হয় তাহলে তার দুইটা অংশ থাকবে, তার একটা অংশ থাকবে বাস্তব অংশ আর একটা অংশ থাকবে কি, অবাস্তব বা কাল্পনিক অংশ। ঠিক আছে, আর এই যে ওয়াই বলতে এই অংশটুকু আমি মার্ক করতেছি, দেখো এইটাকে বলা হয় কি, কাল্পনিক অংশ। তাহলে একটা জটিল সংখ্যার কি থাকবে, একটা বাস্তব অংশ থাকবে আর একটা কি থাকবে, কাল্পনিক অংশ থাকবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা জটিল সংখ্যার দুইটা বার, যেখানে এক্স কে প্রকাশ করা হবে এইভাবে আর ই, আর ই অফ জেড, মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। তাহলে রিয়েল পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু কি হবে, এক্স। আর যদি আমি বলি আই এম, এটা এমসিকিউ তে দিয়ে দিতে পারে, একটা সংখ্যা দিয়ে দিবে, বলবে যে কি আর ই জেড ইজ ইকুয়াল টু কত, তুমি তো বুঝবাই না যে আর ই আসলে কি বোঝাচ্ছে। আর আই এম জেড যদি দেওয়া থাকে তাহলে বুঝবে যে ইমাজিনারি পার্ট, তাহলে তোমার অ্যান্সার কি হবে, আই এর সাথে যে অংশটুকু থাকবে সেটাই হবে। তাহলে আই এর সাথে ওয়াই আছে, তাহলে আই এম জেড হচ্ছে কি, ইমাজিনারি পার্ট অফ জেড হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ। এখন সো কাদেরকে আমরা বাস্তব সংখ্যা বলতেছি, আমি তোমাকে বললাম যে আমাদের এখন রাজ্যটা আরো বড় হয়ে গেছে। ঠিক আছে, রাজ্যটা কি হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। তাহলে জটিল সংখ্যার মধ্যে সব ধরনের সংখ্যা ইনক্লুডেড থাকবে। সো কিভাবে আমি বলতেছি সেটা, আমরা এর আগে চ্যাপ্টারে বাস্তব সংখ্যা পড়ে আসছি, আমাদের বাস্তব সংখ্যা নিজেও জটিল সংখ্যার একটা অংশ, বুঝতে পারছো, বাস্তব সংখ্যাও একটা জটিল সংখ্যার অংশ হবে, যেমন ঢাকা বাংলাদেশের একটা অংশ। ঠিক আছে, সো এরকম আর কি। সো আগে আমাদের বাংলাদেশ বলতে বাস্তব সংখ্যা ছিল, এখন আমরা বাংলাদেশটা আরেকজনের আন্ডারে চলে গেল, সেটা হচ্ছে কি, জটিল সংখ্যার আন্ডারে চলে গেল। আগে বাস্তব সংখ্যাটাই ছিল সবকিছুর মূল, সব মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সব সংখ্যার সব সংখ্যা ছিল বাস্তব সংখ্যার অংশ। ঠিক আছে, এখন সবাই হচ্ছে জটিল সংখ্যার অংশ। তাহলে জটিল সংখ্যার কোন অংশটাকে আমরা বাস্তব সংখ্যা বলবো, যখন কোন জটিল সংখ্যার কাল্পনিক অংশ 0 হবে, কাল্পনিক যদি অংশ যদি 0 হয় তখন সেই জটিল সংখ্যাকে কি বলা হয়, সেই জটিল সংখ্যাকে বলা হবে বাস্তব সংখ্যা। আমার কথা আশা করি বুঝতে পারছো, কোন জটিল সংখ্যার কাল্পনিক অংশ যদি 0 হয় সেটাকে বলা হবে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা নিজেও কি একটা জটিল সংখ্যা। ওকে, আর কি, সো তার মানে বুঝতে পারতেছো একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা অংশ লাগতেছে, একটা লাগতেছে বাস্তব অংশ লাগতেছে, একটা লাগতেছে কাল্পনিক অংশ। ঠিক আছে, তাহলে এই গেল আমার টোটাল কনসেপ্টটা। তার মানে এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা সব সংখ্যার, আমরা আগে যেমন একটা সংখ্যা ডায়াগ্রাম দেখছি, এখন আমাদের সব সংখ্যার মেইন সংখ্যা কি হবে, জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যার থেকে আসবে কি, বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা থেকে তখন হচ্ছে গিয়ে ওই আগের ডায়াগ্রাম আসবে, যে মূলদ অমূলদ, ঠিক আছে,
আগের মতো। আর অমূলত থেকে আসবে হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এভাবে করে কিন্তু আমাদের কনসেপ্টটুকু আগের মতোই থাকবে। ঠিক আছে, তো জটিল সংখ্যা একটা পার্ট হচ্ছে বাস্তব সংখ্যা। সো আশা করি এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তার মানে একটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? একটা থাকে বাস্তব অংশ, আর একটা থাকে কি কাল্পনিক অংশ। ওকে, সো এই পর্যন্ত আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো একটা বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ। এখন আমরা দেখি জটিল সংখ্যাগুলোকে আমরা এখন কিছু এক্সাম্পল দিয়ে লিখি। তার মানে কি জটিল সংখ্যা প্রকাশ করতে হলে তোমার মিনিমাম দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে তার বাস্তব অংশ কত, একটা হচ্ছে তার কাল্পনিক অংশ কত। তারপর আমরা দেখবো জটিল সংখ্যাটাকে ডায়াগ্রামে প্রকাশ করা যায় কিভাবে, ঠিক আছে, আরগন চিত্র কিভাবে প্রকাশ করা যায়। তার মানে z ইজ ইকুয়াল টু যদি 1 প্লাস 2i হয়, z ইজ ইকুয়াল টু যদি 1 প্লাস 2i হয়, এখন বলো তো দেখি এইখানে কাল্পনিক অংশ কত এই জটিল সংখ্যার? 2 2। আর বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে 1। ঠিক আছে, ঠিক আছে। তার মানে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার দুইটা ইনফরমেশন লাগতেছে, একটা হচ্ছে তার বাস্তব অংশ কত, আর একটা হচ্ছে কাল্পনিক অংশ কত। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কনসেপ্টটুকু গেল। এখন আমরা দেখবো যে কি এটাকে কিভাবে একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তাকে আরগন চিত্রে প্রকাশ করা যায়। সো এখন আমরা আবার একটু আগের কনসেপ্টে আসি। আগে কি পড়ছিলাম? একটা সংখ্যা রেখা পড়ছিলাম, যেই সংখ্যা রেখার মধ্যে কি থাকতো? সব বাস্তব সংখ্যা থাকতো, তাই তো? সব বাস্তব 0 1 2 এভাবে সব বাস্তব সংখ্যা থাকতো ওই সংখ্যা রেখার মধ্যে। এখানে থাকতো -1 -2, ঠিক আছে। সেভাবে আমাকে -ইনফিনিটি পর্যন্ত চলতো, আর এটা কি +ইনফিনিটি পর্যন্ত চলতো। এটা ছিল বাস্তব সংখ্যার জন্য। তার মানে কি এখন আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কি আমি এই রেখাটার মধ্যে স্থান দিতে পারতেছি? এই রেখার মধ্যে তো শুধু বাস্তব সংখ্যা আছে। হ্যাঁ, বাস্তব সংখ্যা নিজেও একটা জটিল সংখ্যা, কিন্তু আমার তো বাস্তব সংখ্যার বাইরেও আরো অনেক জটিল সংখ্যা আছে। তাহলে তাদেরকে স্থান দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে তার অ্যাক্সিস আর একটা বাড়াইতে হবে। আমার কথা বুঝতে পারছো? ধরো তুমি এই সোজা বরাবর রাস্তা চলতেছো, পথ চলতেছো, ঠিক আছে। তাহলে তোমাকে আমি এই একটা স্ট্রেট লাইনের মাধ্যমে তোমাকে আমি প্রকাশ করতে পারবো। বাট তোমার পথ যদি এরকম আঁকা বাঁকা হয় তখন কি হবে? তখন তোমাকে আমার কি করতে হবে? একটা 2 ডিমেনশনাল কি করতে হবে? এক্স ওয়াই এক্সিস আঁকতে হবে। এক্স ওয়াই এক্সিস এঁকে তখন তোমার অবস্থান আমার বের করতে হবে। ঠিক একইভাবে যেহেতু এখন আমি সংখ্যাগুলোকে একটা বাস্তব সংখ্যা রেখার মধ্যে প্রকাশ করতে পারতেছি না, তাহলে আমার অ্যাক্সিস আর একটা বাড়াইতে হবে। ঠিক আছে, সো এটা ছিল আমার বাস্তব অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, যেটাকে বলা হবে বাস্তব অ্যাক্সিস। এখন আমার আরেকটা ইমাজিনারি অ্যাক্সিসও দরকার, যেই ইমাজিনারি অ্যাক্সিস আমাকে এই জটিল সংখ্যাগুলোকে প্রকাশ করতে সাহায্য করবে। ঠিক আছে, সো চলো আমরা একটা ইমাজিনারি অ্যাক্সিসও আঁকি। সো আমরা একটা ইমাজিনারি অ্যাক্সিস আঁকলাম, যেটাকে আমরা বলছি ওয়াই অ্যাক্সিস, যেটাকে বলা হয় কি কাল্পনিক অংশ, কাল্পনিক অক্ষ। তাহলে ওয়াই অ্যাক্সিসটা কি হবে জটিল সংখ্যার ক্ষেত্রে? এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। তার মানে যে কাল্পনিক পার্টগুলো থাকবে সেগুলোকে তুমি কোন বরাবর বসাবা? সেগুলোকে বসাবা ওয়াই অ্যাক্সিস বরাবর। আর বাস্তব অংশগুলোকে তুমি কোন বরাবর বসাবা? বাস্তব অংশগুলোকে বসাবা এক্স অ্যাক্সিস বরাবর। সো এখন আমাদের কাজ হবে যেই সংখ্যাটা আমাদের সামনে আছে এই সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা এই চিত্রের মধ্যে। ঠিক আছে, যারা সরল লেখা মোটামুটি পড়ছো তারা তো মোটামুটি 2 ডিমেনশনাল এতে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় তো জানো। সো আমরা রিপ্রেজেন্ট করার জন্য কি করব? সো দেখো আমাদের বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে 1। তাহলে আমরা বাস্তব অ্যাক্সিস বরাবর এই যে 1 দূরত্ব অতিক্রম করে এখানে আসব। এখন বলো তো আমাদের কাল্পনিক অংশ কত? কাল্পনিক অংশ হচ্ছে 2। তাহলে কাল্পনিক অ্যাক্সিস বরাবর 1 2 যদি এই দিকে হয়, তাহলে 1,2i এই জটিল সংখ্যাটার অবস্থানটা ঠিক কোথায় হবে? বাস্তব অক্ষ বরাবর, বাস্তব অ্যাক্সিস বরাবর 1 পর্যন্ত আসলাম, তারপরে কাল্পনিক অক্ষ বরাবর আমি 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর। তাহলে ঠিক এই জায়গায় আমার কোন সরলরেখাটা কোন জটিল সংখ্যাটা থাকবে? 1,2i। তাহলে এই জটিল সংখ্যাটার অবস্থান কোথায় হইলো? এই যে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে আমরা এই জটিল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম আরগন চিত্রের মাধ্যমে। সো এইটাকে 1+2i কে অনেক সময় এইভাবেও লেখা হয় 1,2। জটিল সংখ্যার ক্ষেত্রে 1,2 দেখলে তুমি কি বুঝবা? প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বাস্তব অংশ,
আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি কাল্পনিক অংশ, ঠিক আছে? তার মানে এখন যদি তোমাকে আমি যে কোনো জটিল সংখ্যা দিই, তুমি কি সেই জটিল সংখ্যাটাকে, এটাকে বলা হয় কি আর্গন্ট ডায়াগ্রাম, আর্গন্ট ডায়াগ্রাম, ওকে? আর ইংরেজিতে বলা হয় আর্গন ডায়াগ্রাম, আর বাংলায় বলা হয় কি আর্গা চিত্র, আর্গন ডায়াগ্রাম, বাংলায় বলা হয় আর্গা চিত্র। তাহলে এখন তোমরা কি যে কোনো জটিল সংখ্যা দিলে সেটাকে কি আর্গন চিত্রে প্রকাশ করতে পারবা না, রিপ্রেজেন্ট করতে পারবা না? তাহলে চলো আমি তোমাদেরকে বিভিন্ন জটিল সংখ্যা দিই, তোমরা একটু রিপ্রেজেন্ট করো এগুলোকে। তো এগুলো অনেক সময় দেখা যায় ক নম্বরে চলে আসতে পারে আর কি, ঠিক আছে? এই জন্য আর কি প্র্যাকটিস করানো। তো দেখা যাক, আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি। একটা হচ্ছে 1 + 2i আমি মাত্র করলাম, তো এটা বাদ দিই। -2 + 3i, এইটার অবস্থান কোথায় পড়ছে এটা বলবা। আবার ধরো এটা বলবা যে 3 - 4i, এটা বলবা, এটা বলবা -4 - 5i, ঠিক আছে? আবার বলবা শুধু 5i, শুধু 5i কোথায় পড়ছে, ঠিক আছে? সো এই সংখ্যাগুলোকে তোমরা আর্গন চিত্রে প্রকাশ করো, আর্গন চিত্রে প্রকাশ করে আমাকে জানো যে ভাই এই সংখ্যাটা ঠিক এই অ্যাক্সিসে পড়ছে, বা প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে? তো তোমরা সবাই এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো জটিল সংখ্যা আর্গন চিত্রের মাধ্যমে, ওকে? এরপরে আমরা আস্তে ধীরে মডুলাস, আর হ্যাঁ সবাই করছো? কে করলা বললা? আমি আদিপ। সো ওকে, তো আমি বাকি সবারটা একটু শুনি যে সবারটা শেষ হয়েছে কিনা, তারপরে জিজ্ঞেস করব। ভাইয়া হইছে। ওকে গুড, বাকিদের হইছে? হ্যাঁ ভাইয়া ডান। ওকে জি ভাইয়া হইছে। গুড। সাকিব তোমার হইছে? বাপ্পি? জি ভাই হইছে। ওকে গুড। তাহলে এখন বাপ্পি বলো 5i এটা ঠিক কোথায় পড়বে, এটার অবস্থান কোথায় হবে? 5i এর অবস্থান এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর 5 ঘর। এক্স্যাক্টলি, এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কোনো অংশই থাকবে না। কারণ হচ্ছে দেখো 5i এমন একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার বাস্তব অংশ কিন্তু 0। তাহলে তার মানে কি 5i কে কিভাবে লেখা যাবে? জটিল সংখ্যার প্রকাশে 0 + 5i, তার মানে তার বাস্তব অংশ 0, তার মানে বাস্তব অ্যাক্সিসের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে শুধু থাকবে কি বরাবর? বাস্তব অ্যাক্সিস বা কাল্পনিক অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে এরকম একটা জায়গায় থাকবে 5i, ঠিক আছে? তার মানে তার হচ্ছে 0, 5i, মানে তার এক্স অ্যাক্সিস বরাবর কোনো অংশই নেই, ঠিক আছে? তো এইভাবে আর কি একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়। তো আমরা জটিল সংখ্যার প্রকাশটা দেখলাম, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা জটিল সংখ্যার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব। আচ্ছা, আরেকটা আছে কি কাল্পনিক, ওয়েট আমি এখন কি পড়াবো একটু চিন্তা করি। কাল্পনিক এককের প্রকৃতি, আচ্ছা আমি মডুলাস আর্গুমেন্টটা শিখে ফেলি, পরে দেখা যাবে। সো এখন আমরা দেখব একটা জটিল সংখ্যার মডুলাস আর তার আর্গুমেন্ট কিভাবে বের করে, ঠিক আছে? সো এখন আমাদের সেকেন্ড টপিক হচ্ছে মডুলাস, যেটাকে বলা হয়, মডুলাসকে বলা হয় পরম মান। জটিল সংখ্যার একটা পরম মান থাকে বা মডুলাস, আর একটা কি থাকে, আরেকটা হচ্ছে এবং নতি। নতির ইংরেজি কি? নতির ইংরেজি হচ্ছে আর্গুমেন্ট। সো এই জিনিসগুলো কিভাবে বের করে আমরা সেটা শিখবো। আমাদের প্রবলেম 3টার মতো ক্লাস লাগবে জটিল সংখ্যার উপর, ঠিক আছে? সো মডুলাস বের করা খুবই ইজি। সো আমরা দেখি মডুলাসটা কিভাবে বের করে। তো ধরো z = x + iy একটা জটিল সংখ্যা, ঠিক আছে? x আর y মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হোক। তাহলে এই জটিল সংখ্যার মডুলাস কি হবে? এই জটিল সংখ্যার মডুলাস হবে এভাবে, মডুলাসকে আমরা এভাবে প্রকাশ করব, মডুলাস অফ z দিয়ে তারপরে এটা লিখবো আমরা √x² +
ওয়াই স্কোয়ার। ওকে, তার মানে কি, আচ্ছা এক্স মানে কি ছিল তোমাদের কি মনে আছে? এক্স মানে ছিল রিয়েল পার্ট অফ জেড, আর ওয়াই মানে ছিল আমাদের কি, এই যে জটিল সংখ্যাটা দেখতেছো না, এই জটিল সংখ্যার কি এক্স মানে হচ্ছে কি রিয়েল পার্ট, আর ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কি তার ইমাজিনারি পার্ট অফ জেড। তার মানে কি, একটা জটিল সংখ্যার মডুলাস মানে কি, একটা জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে তার রিয়েল পার্টের স্কোয়ার যোগ তার ইমাজিনারি পার্টের স্কোয়ার, এবং তাদের সামেশনের কি উপর রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের স্কোয়ার। ওকে, সো এই গেল আমাদের জটিল সংখ্যার মডুলাস। আর আর্গুমেন্টের যে কনসেপ্টটা, যারা আসলে সরল রেখার ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্সনটা জানো, তারা বেসিক্যালি এই আর্গুমেন্টের ব্যাপারটা খুব সহজেই ধরতে পারবে। ঠিক আছে, আর্গুমেন্টের ব্যাপারটা হচ্ছে কি তোমার চতুর্ভাগে ভেদে, মানে কোন চতুর্ভাগে পড়তেছে ওই জটিল সংখ্যাটা, সেটার উপর ডিপেন্ড করে আর্গুমেন্ট কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো চলো জটিল সংখ্যার আর্গুমেন্টটা, টোটাল কনসেপ্টটা খুব সহজে বোঝার চেষ্টা করি। তাহলে মডুলাসের কনসেপ্টটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা আর্গুমেন্টের কনসেপ্টে যাই। সো চলো জেড আর্গুমেন্টটা কিভাবে বের করে দেখি। সো আর্গুমেন্ট, আচ্ছা আমরা তিনটা কলাম করি, তিনটা কলাম করলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আমাদের আরেকটা কি, বাট সো আমরা ধরো এখানে চতুর্ভাগ গুলাকে কনসিডার করব, আর এখানে আমরা দেখবো আর্গুমেন্টটা কি হবে। ঠিক আছে, এবং আর্গুমেন্ট বা নতিটা কি হবে সেটা আমরা এখানে দেখবো, এবং থার্ড কলাম আমরা দেখবো যে তার চিত্রটা কেমন হবে। ঠিক আছে, তার গ্রাফে আসলে দেখতে কেমন। সো প্রথমে আমাদের প্রথম চতুর্ভাগ, সো প্রথম চতুর্ভাগের কথায় আসো। প্রথম চতুর্ভাগের ব্যাপারটা কেমন হবে? প্রথম চতুর্ভাগে জেড, ওহো খুবই বাজে চুইস। হ্যাঁ, সো প্রথম চতুর্ভাগে জেড কে দেখতে কেমন হবে? এক্স প্লাস আই ওয়াই, তাই না? এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, তাই তো? এরকমই কিন্তু দেখতে হবে। যদি এক্স প্লাস আই ওয়াই আকৃতির হয়, অর্থাৎ এক্স ও পজিটিভ, 0 থেকে বড়, ওয়াই ও 0 থেকে বড়, এরকম যদি হয়, তখন তার আর্গুমেন্ট কি হবে? তখন তার আর্গুমেন্ট হবে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তার মানে বেসিক্যালি তার চিত্রটা কেমন হবে? বেসিক্যালি তার চিত্রটা হবে অনেকটাই এরকম, বলতে পারো যে সে সংখ্যাটা হয়তো বা প্রথম কোয়াড্রেন্টের কোন একটা জায়গা থাকবে। সো প্রথম কোয়াড্রেন্টে কোন একটা জায়গা থাকলে, সো এই যদি সংখ্যার অবস্থান হয়, তাহলে এই হচ্ছে গিয়ে তার কি থিটা। ঠিক আছে, তার মানে সংখ্যার অবস্থানটা কি প্রথম জায়গায় ধরো এক্স কমা ওয়াই, এভাবে আমরা চাইলে লিখতে পারি। বাস্তব অবস্থাকে চাইলে আমি একটু আগে বললাম যে এভাবে চাইলে লেখা যায় জটিল সংখ্যার ক্ষেত্রে। ওকে, সো আমাদের প্রথম চতুর্ভাগের জন্য খুবই সহজ, প্রথম চতুর্ভাগের ক্যালকুলেশন সব শেষ। এবার আসলে সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হইতো তখন আমরা কি করতাম? তো ধরো দ্বিতীয় চতুর্ভাগ হইতো, দ্বিতীয় চতুর্ভাগ হলে কি হইতো বলতো? তাহলে জেড ইজ ইকুয়াল টু কি আসতো? জেড ইজ ইকুয়াল টু আসতো, দেখি কে বলতে পারে দ্বিতীয় চতুর্ভাগে কোন অংশটুকু নেগেটিভ হবে? জেড ইজ ইকুয়াল টু কি আসতো? বাস্তব। ভেরি গুড, মাইনাস এক্স প্লাস আই ওয়াই হইতো, তাই না? আর দ্বিতীয় চতুর্ভাগে যদি তুমি যাইতে চাও, তাহলে বেসিক্যালি তোমাকে বাস্তব অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যাইতে হবে, আর ওয়াই বরাবর কিন্তু অবাস্তব অংশ, মানে কাল্পনিক অ্যাক্সিস বরাবর কিন্তু তুমি পজিটিভ দিকেই যাবা, উপরেই উঠবা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি দ্বিতীয় চতুর্ভাগের সংখ্যাগুলোকে দেখতে কোন একটা জটিল সংখ্যা দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে কি তার বাস্তব অংশটা নেগেটিভ থাকে। যদি দেখো তার বাস্তব অংশ ঋণাত্মক, তার মানে সেই জটিল সংখ্যাটা কি আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। তার মানে এখানে হবে এক্স লেস দেন 0 আর ওয়াই হচ্ছে গ্রেটার দেন 0। সো এখন আমরা দেখব এই জটিল সংখ্যার জন্য তার আর্গুমেন্টটা কিভাবে বের করে। এইটার জন্য তার আর্গুমেন্ট হবে
থিটা ইজ ইকুয়াল টু হবে পাই মাইনাস 10 ইনভার্স মডুলাস y বাই এক্স। বেসিক্যালি এখানে একটু তাকাও, চিত্রটা দেখার চেষ্টা করি। সেকেন্ড কোয়াড্রেন্টের কোন একটা জটিল সংখ্যা মানে কি হয়তো বা সে এইরকম একটা জায়গায় আছে, তাই তো? আচ্ছা, এরকম যদি কোনো জায়গায় সে থাকে তাহলে তার এই হচ্ছে গিয়ে তার কি, এই হচ্ছে গিয়ে তার অবস্থান পি অফ এক্স ওয়াই মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে তার থিটাটা কত? থিটাটা বেসিক্যালি এই অংশটুকু, তাই তো? এখন এই হচ্ছে গিয়ে তার থিটা। এইটা বাইর করার খুব সহজ উপায় হচ্ছে তুমি এই অংশটুকু বের করো। এই ছোট অংশটুকু খুব সহজেই বের করা যায়। এই ছোট অংশটুকু কত আসবে? 10 ইনভার্স মডুলাস y বাই এক্স। অলওয়েজ এই ছোট অংশটুকু অলওয়েজ 10 ইনভার্স মডুলাস y বাই এক্স আসবে। তাহলে এখন আমার দরকার তো হচ্ছে এই বড় অংশটুকু, তাই তো? আমার কাকে দরকার? আমার তো এই অংশটুকু দরকার। এই অংশটুকুকে পাওয়ার উপায়টা কি? এই অংশটুকুকে পাওয়ার উপায় হচ্ছে টোটাল কোণ কত বলো তো? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি থেকে টোটাল হচ্ছে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে যদি আমি এই অংশটুকু মানে 10 ইনভার্স মডুলাস y বাই এক্স টুকুকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমি বাকি অংশটুকু পেয়ে যাব না? বাকি অংশটুকুই হচ্ছে আমার থিটা। ঠিক আছে, তাহলে যদি দ্বিতীয় কোয়াড্রেন্টের কোনো অ্যাঙ্গেল হয়, দ্বিতীয় কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যা হয়, তো তোমার কিভাবে বের করবা তুমি? তোমার বের করার ওয়ে হচ্ছে পাই মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যেভাবে বের করছো ওই অংশটুকুই লিখবা, শুধুমাত্র কি করবা? পাই মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটুকু। ঠিক আছে, এই কাজটুকু করলে কি হবে? তোমার দ্বিতীয় কোয়াড্রেন্টের যে জটিল সংখ্যাগুলো দেখবা তুমি, সেই জটিল সংখ্যাগুলোর জন্য তোমার আর্গুমেন্ট বের করা হবে। আশা করি বুঝতে পারছো। সো এবার আসো আমরা তৃতীয় কোয়াড্রেন্টের জন্য কনসিডার করি। বাই দ্য ওয়ে, একটা জিনিস হয়তো বলি নাই আমি, ওটা একটু বলে নিই। জটিল সংখ্যার আর্গুমেন্টের একটা রেঞ্জ আছে, বুঝছো? জটিল সংখ্যার আর্গুমেন্টের রেঞ্জটা দেখো। জটিল সংখ্যার যে আর্গুমেন্টটা বের করবে তার রেঞ্জ হচ্ছে সে মাইনাস পাই থেকে বড় হবে, ঠিক আছে, আর প্লাস পাই এর সমান হবে। ঠিক আছে, তার মানে ধরো থার্ড কোয়ার্ডিনেটের কোনো অ্যাঙ্গেল যদি হয়, তুমি পাই এইভাবে ঘুরে আর্গুমেন্ট হিসাব করতে পারবা না, যেটা তুমি সরল রেখা চ্যাপ্টারে করতে পারতা, পোলার স্থানাঙ্ক থিটা হিসাব করতে পারতা না। এখানে পাই থেকে বড় হতে পারবে না। দেখো কি বলছে, 0 লেস দেন ইকুয়াল টু পাই, তার মানে তুমি পাই থেকে বড় আর্গুমেন্ট ক্যালকুলেট করতে পারবা না। ঠিক আছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে উল্টা দিক থেকে ঘুরে। ঠিক আছে, উল্টা দিক থেকে ঘুরে হিসাব করতে হবে। থার্ড কোয়াড্রেন্টের যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হিসাব করার চেষ্টা করো, তাহলে তুমি দেখো তুমি কি পাই থেকে বড় কোণ হয়ে যাবে। তোমরা বুঝতে পারতেছো কিনা? এভাবে যদি হিসাব করো, দেখো এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। থার্ড কোয়াড্রেন্ট যদি এই জায়গায় আমার বিন্দুটা হয়, তাহলে এই পর্যন্ত ঘুরে আসতে গেলে আমার কিন্তু 180 ডিগ্রির চেয়েও বড় কোণে ঘুরতে হবে, যেটা করার অনুমতি কিন্তু আমাকে জটিল সংখ্যার আর্গুমেন্ট দিচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? থার্ড কোয়াড্রেন্টের এখানে যদি কোনো বিন্দু থাকে, তাহলে বেসিক্যালি আমাকে উল্টা দিক থেকে ঘুরে এই পর্যন্ত আসতে হবে, কারণ সে বলতেছে কি উল্টা দিক থেকে ঘুরে আপনি মাইনাস পাই পর্যন্ত যাইতে পারবেন। তাহলে এই যে আমি মাইনাস পাই এর আগ পর্যন্তই গেলাম, তাহলে আমার কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলবা এই ব্যাপারে। আজকে তো প্রথম ক্লাস, প্রথম ক্লাস আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করি, তোমরা জানো। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথে যাব। সো এখানে আমরা আমাদের গেল সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করা শিখলাম। এবার চলো থার্ড কোয়াড্রেন্টের জন্য আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য বের করি, প্লাস গ্রাফগুলো দেখি। এখন ধরো থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে? ধরো তৃতীয় কোয়াড্রেন্ট যদি হইতো, তাহলে সেই জটিল সংখ্যাটাকে দেখতে কেমন হইতো? তৃতীয় কোয়াড্রেন্ট হলে জটিল সংখ্যাটা দেখতে হইতো এরকম, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তাই না? এক্স তো 0 থেকে ছোট, ওয়াই ও 0 থেকে ছোট, কারণ দেখো থার্ড কোয়াড্রেন্টে মানে কি এক্স তো 0 থেকে ছোট, ওয়াই ও 0 থেকে ছোট। এটা তোমরা আশা করি বুঝতে পারো। সো থার্ড কোয়াড্রেন্টের জন্য যখন তুমি অ্যাঙ্গেল বের করতে যাবা, তখন তোমাকে থিটা ইজ ইকুয়াল টু হবে এরকম। তোমরা কেউ যদি গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারো ভালো করে, না বুঝলে ফর্মুলা হিসেবে জিনিসটাকে মনে রাখবা, ফর্মুলা হিসেবে করবা। থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস 10 ইনভার্স মডুলাস y বাই এক্স। তাহলে তৃতীয় কোয়াড্রেন্ট হলে তখন থিটা কি হবে? মাইনাস পাই প্লাস 10 ইনভার্স মডুলাস y বাই এক্স। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট বের করার এটা হচ্ছে সিস্টেম। চলো আমরা গ্রাফিক্যালি জিনিসটা দেখি। ধরো থার্ড কোয়াড্রেন্টের একটা জটিল সংখ্যা আছে, তার মানে জটিল সংখ্যার অবস্থান কিছুটা এরকম একটা জায়গায় হবে। হ্যাঁ হ্যালো ভাই, এটা পাই মাইনাস পাই প্লাস টেন থিটা হবে না ভাই? ওই যে পাই প্লাস হইতে পারবে না, কারণ হচ্ছে এখানে আমার জটিল সংখ্যার একটা দেওয়া আছে, দেখো
মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে যাইতে হবে। আমি একটু আগে এটা এক্সপ্লেন করলাম আর কি, পাই থেকে বড় কোণ নিতে পারবা না তুমি চাইলেও জটিল সংখ্যার জন্য, তুমি এটা সরল লেখার জন্য নিতে পারবা, ঠিক আছে? তাহলে এই যে এইখানে ধরো একটা জটিল সংখ্যা আছে, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, পি অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই এই জায়গায় আছে। এখন এই জায়গায় যাওয়ার উপায় কি? একটা হইতে পারে আমি এইভাবে ঘুরে আসব, ঠিক আছে, যেটা হচ্ছে পাই থেকেও বড় কোণ। বাট জটিল সংখ্যা বলতে তুমি পাই থেকে বড় আর্গুমেন্ট হইতে পারে না, মুখ্য আর্গুমেন্ট, এটা হলো মুখ্য আর্গুমেন্ট আর কি। তাহলে পাই থেকে বড় মুখ্য আর্গুমেন্ট হইতে পারে না, তাহলে তোমাকে কোন দিক থেকে ঘুরতে হবে? তোমাকে এই বিপরীত দিক থেকে ঘুরে আসতে হবে। তাহলে বিপরীত দিক থেকে ঘুরে আসার উপায় কি? মাইনাস পাই পর্যন্ত ঘুরো, মাইনাস পাই পর্যন্ত ঘুরে তাহলে এটার সাথে তুমি কি করবা? মাইনাস পাই পর্যন্ত ঘুরে এটার সাথে আরো কিছু একটা যোগ করে দাও। তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে তোমার এই নীল কালিতে দেখাচ্ছি, দেখো এই অংশটুকু তোমার দরকার, ঠিক আছে, এই অংশটুকু দরকার। এই অংশটুকুর জন্য কি করবো আমরা? প্রথমে আমরা মাইনাস পাই পর্যন্ত ঘুরে আসলাম, তারপর আমরা তার সাথে যোগ করে দিতেছি এই মাঝখানে যে ছোট অ্যাঙ্গেলটা, মাঝখানে ছোট অ্যাঙ্গেলটা অলওয়েজ কি হবে? টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস পাই পর্যন্ত ঘুরে আসলাম, তার সাথে আবার টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স যোগ করে দিছি, তাইলে আমরা কি পেয়ে গেলাম? এই যে টোটাল অংশটুকু পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটুকু পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার থিটা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সো এই গেল আমার থার্ড কোয়াড্রেন্টের জন্য। এখন চলো লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে। সো কে কতটুকু বুঝতে পারছো আমি কিন্তু এখন করতে দিব, মডুলাস আর্গুমেন্ট বের করা অনেকগুলো ম্যাথ দিব, তো তখন কিন্তু তোমাদের পারতে হবে। সো কারো কোনো প্রবলেম থাকলে, কনফিউশন থাকলে এখনই বলো। ভাইয়া হ্যাঁ বলো। তৃতীয় চতুর্ভাগে থিটা কোনটা, মানে থিটা কতটুক? ওকে, তৃতীয় চতুর্ভাগে থিটা হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে, এই ব্লু কালার দেখতেছো না, এটা হচ্ছে থিটা। এইটা পাওয়ার জন্য আমরা যেটা করছি মাইনাস পাই পর্যন্ত গেছি, উল্টা দিকে ঘুরলে তো মাইনাস পাই, মানে ঘড়ির কাটার দিকে ঘুরলে তো মাইনাস পাই বলে, এই গেলাম মাইনাস পাই পর্যন্ত। আর এইটার সাথে আবার যোগ করতেছি কত? প্লাস করে দিচ্ছি টেন ইনভার্স ওয়াই বাই মডুলাস ওয়াই বাই এক্স। এটা করলে আমি পাওয়া যাচ্ছে আমাদের থিটা। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ওকে। সো এখন আমরা চতুর্থ কোয়াড্রেন্টে আসি। চতুর্থ কোয়াড্রেন্টে কি আসবে দেখি। তো চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের জেডটা কেমন হবে দেখতে? ফোর্থ কোয়াড্রেন্টের জেডটা দেখতে কিন্তু এক্স কিন্তু পজিটিভ থাকে, তাহলে এক্স মাইনাস আই ওয়াই আকৃতির হবে, তাকে দেখতে কিন্তু এক্স মাইনাস আই ওয়াই হবে, যেখানে এক্স হচ্ছে পজিটিভ আর কাল্পনিক অংশ ওয়াই কি হবে? নেগেটিভ, জিরো থেকে ছোট। সেটার থিটা কি হবে? সেখানে আর্গুমেন্ট হবে। এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে কিন্তু থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট, সেটা আমরা সিম্পলি বের করব মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো তোমরা যখন একটা জটিল সংখ্যা দেখবা তখন তো দেখলে সাথে সাথে বুঝে ফেলবা না যে এটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ছে। কারণ ধরো আমি যদি একটা জটিল সংখ্যা দেই এরকম z ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2i, আমি দেখলেই তো বুঝে যাচ্ছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। দেখো চতুর্থ কোয়াড্রেন্টের জটিল সংখ্যার সাথে তার স্ট্রাকচার কিন্তু মিলে গেছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হলে তুমি ডিরেক্ট কিন্তু তার অ্যাঙ্গেলটা বের করে ফেলবা এইভাবে, মাইনাস দিয়ে দিবা আগে একটা, এরপর টেন ইনভার্স মডুলাস মানে কি? মডুলাস ওয়াই বাই এক্স মানে টু মাইনাস 2/1। তো মাইনাস 2/1 এর মডুলাস করলে তো শুধু প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাস তো থাকবে না, তাহলে শুধুমাত্র প্লাস 2 হবে। তাহলে প্লাস 2 এর অ্যাঙ্গেলটা বের করবো, তার আগে একটা মাইনাস দিয়ে দিবা, শেষ, খুব সহজে বের হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো ধরনের ভনিতা না করে আমরা এভাবে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করে ফেলবো। সো এখন গ্রাফিক্যালি জিনিসটা কেমন হবে? গ্রাফিক্যালি আমরা আঁকার চেষ্টা করি। ধরো ফোর্থ কোয়াড্রেন্ট বলতে তো এরকম একটা জায়গায় থাকতে পারে, তাই না? তার মানে আমার এই হচ্ছে গিয়ে জটিল সংখ্যাটা, তাহলে এই জটিল সংখ্যার কাছে যাওয়ার জন্য কি করতে হবে? এই দিক থেকে এভাবে ঘুরে আসতে হবে, তাই তো? তাহলে এই দিক থেকে যদি আমি ঘুরে আসি, ওই অ্যাঙ্গেলটাকে কি বলে? ওইটাকে কি, এই পুরা কোণটা হচ্ছে কত? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কিন্তু এই দিক থেকে ঘুরে, কারণ যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, তাহলে তাকে কি বলবো? মাইনাস বলবো না, এটা তো নেগেটিভ কোণ। তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই ছিল আমাদের টোটাল কনসেপ্ট। এখন বলো তো কারা কারা বুঝতে পারছো? কারণ আমি এখানে করতে দিব। আর আমি একটা জিনিস সবচেয়ে বেশি ডিসলাইক করে, এটা হচ্ছে যে ভনিতা করা। একটা জিনিস বুঝে না, কিছু পারে না, বাট অনেক বেশি ভাব নেয় যে আমি বুঝতেছি পারতেছি, ঠিক আছে? এই ফেক ইয়া করবা না আমার সামনে, ঠিক আছে? কারা কারা বুঝতে পারছো অনেস্টলি বলো। ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, সবাই বুঝতে ভাইয়া, পারছো? হ্যাঁ বলো। আর্গুমেন্টের যে রুলটা যে মাইনাস পাই থেকে বড় হইতে হবে আর পায়ের থেকে ছোট হইতে হবে অথবা সমান, এইটা কেমনে আসলো ভাইয়া? মানে এটা সিস্টেমটা আচ্ছা, কিভাবে আসলো? এখানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি যদি মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত নাও, ধরো থিটা, আমি কি বলতেছি? আমি বলতেছি কি থিটা হচ্ছে মাইনাস পাই থেকে
কেন আমরা বেসিক্যালি ওইটা নিচ্ছি এটা একটু বলি। দেখো আমরা বলতেছি কি মাইনাস পাই থেকে থিটাকে নিতে হবে প্লাস পাই এর সমান পর্যন্ত, ঠিক আছে, এর বাইরে যাওয়া যাবে না। বেসিক্যালি এইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট এর বাইরের কোনগুলোকে নিলে সেটা হবে, বাট সেটা মুখ্য আর্গুমেন্ট হবে না। এইটা ম্যাথমেটিশিয়ানরা ঠিক করে দিছে না, এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলবো। তাহলে এই রেঞ্জটাকে আমাদের মুখ্য আর্গুমেন্টের জন্য চুজ করতে হবে। কারণ বেসিক্যালি তোমাকে যখন আর্গুমেন্ট বের করতে বলবে তখন বেসিক্যালি তোমাকে মুখ্য আর্গুমেন্টটাই বের করতে হবে, ঠিক আছে। এই জন্য তোমাকে এই রেঞ্জের মধ্যেই অ্যাঙ্গেলগুলো নিতে হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বাপ্পি কিছু বলতা তখন? না ভাই, ওকে, তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো, যেহেতু তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। তো আমরা কিছু প্র্যাকটিস করি তাহলে। আমরা আর মডুলাস বের করা তো আশা করি বুঝতেই পারছো, মডুলাস তো খুবই সহজ। এই যে মডুলাসে আবার যাই আমরা, তো আমরা মডুলাস কিভাবে বের করবো আমরা একটু মার্ক করি। এটা হচ্ছে আমাদের মডুলাস বের করার ফর্মুলা। জাস্ট যে জটিল সংখ্যা থাকবে ওটা কি হবে, বাস্তব অংশের স্কোয়ার যোগ অবাস্তব অংশের স্কোয়ার রুট করে দিব। আর এই ছিল আমাদের টোটাল যে আলোচনাটা, এই টোটাল আলোচনাটা হচ্ছে কি অবাস্তব অংশ বের করা, ঠিক আছে। তো এই টোটাল আলোচনার কি হচ্ছে, এই টোটাল আলোচনা হচ্ছে অবাস্তব অংশ বের করা। তো আশা করি তোমরা এটা নোট করে ফেলছো, এবং নোট করে ফেলে তো হইলোই, আমরা তাহলে এখন কিছু প্র্যাকটিস করতে পারি। তো চলো কিছু প্রবলেম দেওয়া যাক। 2 + 3i। সো এখানে যে জটিল সংখ্যাগুলো দিব তোমরা কি করবে, প্রত্যেকটারই মডুলাস বের করবে, প্রত্যেকটারই আর্গুমেন্ট বের করবে। আমি দেখে দেখে বোর্ড এবং অ্যাডমিশনে আসা প্রবলেমগুলো দিচ্ছি। 1 + √3i, ঠিক আছে। তারপরে -2 - 2√3i, ঠিক আছে। তো এরপরে আসতেছে -2 + 2i। আরেকটা করো, এটা হচ্ছে 3 - 5i। তো কয়টা দিলাম, 5টা দিলাম। এই 5টা সবাই একটু করো। সো এদের মডুলাস কত হবে এবং এদের আর্গুমেন্ট কত হবে। সো তোমরা বললে আমি এখানে হচ্ছে তাদের অ্যান্সার গুলো লিখবো। ওকে, তোমরা বলবো, আমি অ্যান্সার গুলো লিখবো এখানে। এবার বাকি সবাই হচ্ছে ওই অ্যান্সারটা মিলাবো আর কি। ভাই আমরা কি থিটার মান বের করব? হ্যাঁ প্রত্যেকটা থিটার মানও বের করবা এবং তোমরা কি করবা, মডুলাসের মানও বের করবা, ঠিক আছে।
কারো হইলে আমাকে জানাবা। জি ভাই হয়েছে সবগুলো। ভাই শুধু থিটার মান আর Okay. হচ্ছে মডুলাস বের হবে না? হ্যাঁ, তো প্রথমটার মডুলাস কত আসছে তোমার? প্রথমটা 3/2। 3/2 হচ্ছে মডুলাস, হ্যাঁ শিওর? মডুলাস হচ্ছে, হ্যাঁ ওই যে প্লাস মান মডুলাস হচ্ছে। না, প্রথমটার মডুলাস কি 3/2? মডুলাস কিভাবে বের করে? রুট ওভার আচ্ছা সরি ভাই, sorry। বাস্তব স্কয়ার আচ্ছা আমি যোগ করতেছি। অবাস্তব স্কয়ার না? জি তা রুট ওভার 13 হবে না? হ্যাঁ আমি করতেছি সবগুলো। তা তোমার 3/2 কিভাবে আসলো? আচ্ছা, সবগুলা করো। আমি কি জমি ঢুকতে পারবো না? হুম, ডাটা দিয়ে ঢুকো। ডাটা দিয়ে ঢুকো। মোবাইলে হ্যাঁ, ঢুকো। ল্যাপটপে হটস্পট দিয়ে করতে হবে। হ্যাঁ সবকটার অ্যান্সার আসছে। হ্যাঁ, কার হইছে সবগুলো অ্যান্সার? আমার ভাইয়া। হ্যাঁ বলো, প্রথম থেকে বলো। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি সব বাকিদের হইছে কিনা। সবার কি হইছে? বাকি যারা আছো? ভাইয়া 4টা হয়েছে। হ্যাঁ, দ্রুত দ্রুত শেষ করো। হ্যাঁ, তাহলে বলো আমাকে, প্রান্ত বলো, প্রথমটার মডুলাস কত আসছে? প্রথমটার মডুলাস রুট 13, আর্গুমেন্ট? 56.30 ডিগ্রি। ওকে, অথবা তুমি ডিরেক্ট 10 ইনভার্স 3/2 বললেও চলতো। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ 10 ইনভার্স 3/2 আর কি। 6.10 ইনভার্স এভাবে বলবো, ঠিক আছে? কারণ এগুলা তো আসলে আদর্শ মান না, তো এগুলা বের করা ঝামেলা, দরকার নেই। আচ্ছা এরপরে তাহলে দ্বিতীয়টা? দ্বিতীয়টার মডুলাস হচ্ছে 2 আর আর্গুমেন্ট? আর 10 ইনভার্স রুট 3/1 বা রুট 3 আর কি। ওকে, 10 ইনভার্স রুট 3, এটাকে আবার বলা যায় 60 ডিগ্রি আদর্শ মান। হ্যাঁ এটা। এরপরে তৃতীয়টা? আচ্ছা, তৃতীয়টার মডুলাস হচ্ছে 4 আর্গুমেন্ট? আর্গুমেন্ট হচ্ছে -পাই প্লাস 10 ইনভার্স রুট 3 বা মাইনাস পাই প্লাস 10 ইনভার্স রুট 3, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, আর তৃতীয়টা এরপরে? চতুর্থটা হচ্ছে রুট ওভার 8 মডুলাস। আর আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স -1। 10 ইনভার্স 1, শুধু 1 মডুলাস করতেছি তো। ও হ্যাঁ, একই কথা। আর লাস্টেরটা আর্গুমেন্ট মডুলাস হচ্ছে রুট ওভার 34 আর আর্গুমেন্ট হচ্ছে -10 ইনভার্স -5/3 অথবা 5/3 আর কি। 5/3, হ্যাঁ। সো এই হচ্ছে কি অ্যান্সার, এগুলো সবগুলোই কারেক্ট হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, সবার কি মিলছে এই অ্যান্সারগুলোর সাথে? বাকিদের মিলছে। আর বাপ্পি, তোমার মিলছে? জি ভাই সবগুলো মিলছে। মুন, অঙ্কন? জি ভাই মিলছে। গুড। সো এখন আমরা মোটামুটি মডুলাস বের করা, আর্গুমেন্ট বের করা শিখে গেলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যেটা বলছি, আরেকটা টপিক আছে কি, আমরা এখন জটিল সংখ্যাকে পোলারে কনভার্ট করব। হ্যাঁ বলো। ভাইয়া -পাই প্লাস 10 ইনভার্স রুট 3 2√3/2 যেটা, ভাই ওইটাকে যদি কোণে কনভার্ট করি তাহলে কি -120 ডিগ্রি হবে না? হ্যাঁ, -120 ডিগ্রি হবে। হ্যাঁ, আমরা অত সিম্পলিফাই করিনি আর কি, দরকার নেই আপাতত। আচ্ছা, এবার আমরা কনভার্সনটা দেখি, কনভার্সন টু পোলার। সো পোলারে আমরা কনভার্ট কিভাবে করব সেটা একটু দেখবো, ঠিক আছে?
এখন তোমাদের আগে জিনিসটা বলি যে পোলারটা দেখতে কেমন হয়। তো একটা জটিল সংখ্যা তো জেড, এটাকে তুমি চাইলে লিখতে পারবা এইভাবে এক্স প্লাস আই ওয়াই। ওকে, আবার এই সেম জটিল সংখ্যাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারবা। আচ্ছা বলো তো এক্স ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি সরলরেখা থেকে? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি জানি? আর সাইন থিটা জানি না সরলরেখা থেকে? তাহলে আর সাইন থিটা বসায় দাও। তাহলে এখন বলো তো আর যদি কমন নাও তুমি কি পাবা? আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা পাবা না? দেখো তো কস থিটা প্লাস আই সাইন থিটা পাও কিনা? পাইছো? তাহলে তাহলে বেসিক্যালি এই যে অংশটুকু আছে এটাই হচ্ছে তোমার কি পোলার। তাহলে একটা জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকৃতি থাকলে সেটা হচ্ছে কি কার্টেসিয়ান, আর যদি তাকে তুমি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটাতে কনভার্ট করো সেটা হচ্ছে কি তার পোলার ফর্ম। একই জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, একই জিনিসকে আমরা দুইভাবে লিখতে পারি চাইলে, ওইটা কার্টেসিয়ান নর্মাল জটিল সংখ্যার ফর্ম, আর এটা কি পোলার। ঠিক আছে, সো বিজ্ঞানী অয়েলারের ইয়াতে আবার একটা পোলার ফর্ম আছে। অয়েলার ফর্মুলাটা হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটাকে চাইলে আবার লেখা যায় ই টু দি পাওয়ার আই থিটা, আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, অয়েলারের ফর্মুলা অ্যাপ্লাই করলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে টোটাল বলো তো এক্স প্লাস আই ওয়াই কে কত ভাবে লেখা যাচ্ছে পোলারে? একটা তুমি চাইলে এক্স প্লাস আই ওয়াই কে কনভার্ট করে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা লিখতে পারবা, অথবা তুমি চাইলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারবা। আমার কথা আশা করি বোঝা গেছে। তাহলে আমার যদি কোনো জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই আকৃতির থাকে তখন আমরা কি করব? তাকে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা যদি কনভার্ট করে দিই তাহলে কি হয়ে যাবে? আমার পোলারে কনভার্ট করা হয়ে যাবে। এখন আমরা তাহলে জটিল সংখ্যাটাকে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা কিভাবে কনভার্ট করব? যেখানে আর এর মানটা কি হবে? আর হবে তোমার ওই জটিল সংখ্যার মডুলাসের মান। ঠিক আছে, তোমরা আর এর মানটা আলাদাভাবে বের করবা আর তোমরা থিটার মানটা আলাদাভাবে বের করবা। বের করার পর তোমরা এই ইকুয়েশনের মধ্যে কি করবা? এই ইকুয়েশনের মধ্যে ইনপুট দিয়ে দিবা। এই ইকুয়েশনের মধ্যে যদি তুমি থিটার জায়গায় থিটা আর আর এর জায়গায় আর বসায় দাও তাহলে তুমি যেই জিনিসটা পাবা সেটাই কি হবে? তোমার জটিল সংখ্যার পোলার রূপ। ঠিক আছে, পোলার ফরম্যাটে জটিল সংখ্যা পেয়ে যাবা। বুঝতে পারছো আশা করি? সো আমরা একটা সিম্পল এক্সাম্পল কে কনসিডার করব এখন। ভাইয়া এখানে তো ইটা দেখো, কি? আচ্ছা ই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল। তোমরা ই এর মধ্যে পড়ছো না, ওই যে লগ ই বা ই হচ্ছে এর একটা মান আছে 2.71 সামথিং। ঠিক আছে, ক্যালকুলেটরও দেখবা আছে। ই কেন আসলো এগুলো আলোচনা অনেক দীর্ঘ আলোচনা আর কি, এগুলাতে না যাওয়াই ভালো এখন, উৎপত্তি করতে গিয়ে আর কি। যাই হোক, সো আমরা ধর একটা জটিল সংখ্যা কনসিডার করছি z ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i। তাহলে এটা আমাদের একটা জটিল সংখ্যা। আমরা বলতেছি যে কি এইটাকে কনভার্ট করো পোলারে। সো পোলারে কনভার্ট করে, এটা বুয়েটে, এটা রুয়েটে আসছিল কোন একটা ইয়ারে, আবার বোর্ডেও আসছিল। ঠিক আছে, সেটাকে পোলারে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আমার কি করতে হবে? প্রথমে আমার এর কি বের করতে হবে? এর একটা আর বের করতে হবে। এর আর কি হবে? আর মানে হচ্ছে তার মডুলাস, যে মডুলাস অফ জেড। তাই মডুলাস অফ জেড কি হবে? √1 স্কয়ার যোগ √3 স্কয়ার। তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 কে রুট করলে হবে 2। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 2। আরেকটা বের করতে হবে আমার থিটা। আর আমার থিটা কেমনে বের করব? সো থিটা বের করার জন্য আমার কি করতে হবে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ। দেখো এক্স এরটা মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের কোণে থিটা কি হবে? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ √3/-1, তাই তো? সো মডুলাস করলে তো এটা √3/-1 শুধু √3 হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি হয়ে যাবে কি tan ইনভার্স √3। tan ইনভার্স √3 এর মান কত? tan ইনভার্স √3 এর মান হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে পাই মাইনাস 60 ডিগ্রি। যেহেতু পাই লিখছি তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা চাইলে পাই/3 লিখতে পারি। পাই/3 মানে তো 60 ডিগ্রি, যেহেতু রেডিয়ানে লিখলাম এটা পাই, তাহলে এটা পাই/3। তার মানে আমাদের আসবে কত? 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে হবে 2π/3। তাহলে আমি পেয়ে গেলাম আমার আর আর থিটা পেয়ে গেছি। তাহলে আর আর থিটা যেহেতু পেয়ে গেছি, সুতরাং পোলার ফরম্যাটে ওই জটিল সংখ্যাটা কেমন হবে? সো পোলারে এই যে এই আছে হচ্ছে আমার ঠিক আছে। তাহলে এই জটিল সংখ্যাটার পোলার ফর্মটা তাহলে কেমন হবে? এই জটিল সংখ্যার পোলার ফর্মটা হবে এই যে আর বসাও, আর মানে কত 2। তাহলে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আর ইন্টু cos থিটা
প্লাস আই ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে আর কত পাইলাম? আর পাইলাম 2, আর এর জায়গায় 2 বসা দাও। 2 ইন্টু কস থিটার মান কত পাইছি? 2π/3 কস 2π/3 প্লাস আই ইন্টু সাইন 2π/3। তাহলে এই যে আমার অ্যান্সারটা চলে আসলো কি, তার মানে আমি কি করতে পারলাম? আমি হচ্ছে আমার জটিল সংখ্যাটাকে পোলার ফর্মে বসাইতে পারছি। তাহলে এইখানে যে জটিল সংখ্যাটাকে বোঝাচ্ছে এই z ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i দিয়ে কিন্তু একই জটিল সংখ্যাকেই মিন করতেছে। জাস্ট পার্থক্য হচ্ছে তাদের দুইজনের রিপ্রেজেন্টেশনটা ভিন্ন। একটা হচ্ছে পোলার ফর্মে লিখলাম, একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে লিখলাম, যেটা আমি মাঝে ভাইয়া মাঝে ওই যে হ্যাঁ বলো। আর জিনিসটা কি ওটা বুঝি নেই। আর হচ্ছে কি ওই যে আমরা একটু আগে জটিল সংখ্যার মডুলাস বের করা শিখলাম না, আর হচ্ছে ওই হ্যাঁ। মডুলাসটাকে আর বোঝায় আর কি। আর বলতে ওই মডুলাসটাকে বোঝায়। এই দেখো আমি আর বলতে কিন্তু দেখো মডুলাসই বের করছি এখানে, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। আচ্ছা ওকে, সো আমরা বুঝতে পারলাম। তো আশা করি আমি এটা এক্সাম্পল দিই মাঝে মাঝে যে বেসিক্যালি দুইটা জিনিস একই বোঝাচ্ছে, জাস্ট লাইক মানে সিমিলার টাইপের দুইটা জিনিস। কেমন হইতে পারে? এটা হয়তো বা তোমার টাকায় আসতে, এটা হয়তো বা ডলারে আসতেছে $1, আর এটা কি হচ্ছে? এটা টাকায় হচ্ছে 80 টাকা। আলটিমেটলি কি একই জিনিসই বুঝাচ্ছে না? 80 টাকা আর $1 মানে সেম জিনিস এই আর কি, বাট দুইটা জিনিসের রিপ্রেজেন্টেশনটা ভিন্ন, দুইটাকে প্রকাশ করতেছে ভিন্নভাবে, বাট একই জিনিস। ওকে, সো আমরা আসলে কনভার্সনটা বুঝতে পারছি। কনভার্সন কিন্তু ক নম্বরে প্রায় আসে, বলতে পারে যে এটাকে কার্টেসিয়ানে নাও বা পোলারে নাও। সো কনভার্সনের ক্ষেত্রে দেখি তোমরা একটা করো তো, তোমরা -i কে কনভার্ট করো তো, -i এর মডুলাস আর আর্গুমেন্ট কত হবে সেটা আমাকে বলো। না সরি -i মডুলাস আর্গুমেন্ট, হ্যাঁ মডুলাস আর্গুমেন্ট বের করবা, মডুলাস আর্গুমেন্ট আর বের করবা, মানে মডুলাস আর মানে হচ্ছে মডুলাস অফ z, এটা বের করবা, আর তার আর্গুমেন্ট বা থিটা বের করবা। বের করার পর তাকে হচ্ছে পোলার ফরম্যাটে লিখো, r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, ওই পোলার ফরম্যাটে লিখো, ঠিক আছে? পোলার ফরম্যাটে লিখলে তখন তোমাদের অ্যানসার শেষ। সো এটা রুয়েটে আসছিল এই প্রবলেমটা। সো এটা একটু করো। -i আমি শুধু দিলাম -i কে তোমরা কনভার্ট করো, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলো। না ভাই, আপনি চুপ হয়ে আছেন তাই বললাম। আমি ম্যাথ করতে দিলাম তোমাদের। এই ম্যাথটা করো। সো কেউ এখনো পারো নাই? এটা তো খুব সহজ ম্যাথ। পারছো? আর কত আসছে বলো, আর মডুলাস কত আসছে?
আর তার থিটা কত আসছে সেটা বলো। আর আসছে ভাইয়া 1 হ্যাঁ, আর Maybe. 1 আসবে। আর থিটা 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 আসছে -π/4 এই শিওর -π/4 নাকি? হ্যাঁ, এটা কিন্তু -90 ডিগ্রি বের আসবে। করতে পারি না। হ্যাঁ, থিটা বের করতে পারো না? না, আচ্ছা সরি মাইনাস থিটা -90 ডিগ্রি আসবে। আমি তোমাদেরকে ধরো তোমরা কোনো কিছু জানো না, তারপরে দেখো বের করতে পারো কিনা। আচ্ছা বলো তো -i বেসিক্যালি কোন কোয়াড্রেন্টে পড়তেছে, কোন অ্যাক্সিসের উপর পড়তেছে? ফোর্থ। এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অবাস্তব বা ওয়াই অ্যাক্সিস। এটা বেসিক্যালি ওয়াই অ্যাক্সিসের উপর পড়তেছে না ওয়াই। এই উপরের দিকে হচ্ছে 1 2 3 প্লাস, নিচের দিকে কি এই যে প্লাস আই প্লাস 2i 3i এরকম না? তাহলে নিচের দিকে কি হবে? মাইনাস মাইনাস। আই, ঠিক না? মাইনাস 2i। আচ্ছা বেসিক্যালি মাইনাস আইটা তো বেসিক্যালি ওয়াই অ্যাক্সিসের নিচের অংশে পড়ছে। আচ্ছা বলো তো এইটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? -90 ডিগ্রি কোণ তৈরি করছে না? জি। ঠিক আছে। সো এখন ধরো তুমি এটা তো বুঝে যাচ্ছে এটা থিটা ইকুয়াল টু -90 ডিগ্রি হবে। এখন ধরো তুমি জানো না, তুমি তাহলে ম্যাথ করবা কিভাবে? তো ম্যাথ করতে গেলে তোমার কি হবে? tan ইনভার্স কি করতে হবে? -tan ইনভার্স কি করতে হবে? y/x, y মানে -1/x কত? x তো নাই, x নাই মানে কি x এর সাথে কত আছে? 0 আছে, 0। আচ্ছা বলো তো tan অসংজ্ঞায়িত হয় কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হয়। তাহলে যদি কোনো জায়গায় দেখো tan ইনভার্স 1/0 সামথিং আকৃতির কিছু একটা আসছে অথবা সামথিং বাই 0 আকৃতি আসছে, তার মানে সেটার পরিবর্তে তুমি বসাই দিবা 90 ডিগ্রি। বুঝতে পারছো? সেটার পরিবর্তে কত বসবে? আচ্ছা, tan অসংজ্ঞায়িত মানে হচ্ছে tan 90 ডিগ্রি। তাহলে এখানে তাহলে -90 ডিগ্রি বসবে। -90 ডিগ্রি তার থিটার মান। তার মানে এখন তোমরা কনভার্ট করতে পারবে না, আর এর জায়গায় 1 বসায় দাও। তাহলে cos of -π/2 প্লাস i of sin -π/2। সো cos -π/2 কে লেখা যায় cos π/2 যোগ i, আর তাহলে এটাকে কি লেখা যাবে? মাইনাস সাইন থিটা, তো মানে তো সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন π/2। আবার cos π/2 মানে হচ্ছে 0 0 মাইনাস i ইনটু সাইন π/2 মানে হচ্ছে 1। আচ্ছা ও এটা তো দরকার নেই, সরি, আমার রিপ্রেজেন্টেশন তো এখানেই শেষ। এটাই তো আমার অ্যানসার, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে, তো বুঝতে পারছো কিনা বলো তো সবাই ম্যাথটা? জি ভাই, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। ভাই এটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা তো বলতে পারবো না, তাইলে আমরা -10 ইনভার্স y/x কিভাবে লিখলাম? না এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে তুমি বলতে পারবা তো? এটা তো ফোর্থ কোয়াড্রেন্টের কোণ। এটা তো এক্সিসে বেসিক্যালি পড়ছে ওই না। অ্যাক্সিসের মধ্যে দেখো, হ্যাঁ অ্যাক্সিসের মধ্যে যদি যারা পড়ে তারা সবাই, আমি তোমাকে একটা জিনিস বলি দেখো, যদি কোনো কিছু ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা তো ওয়াই অ্যাক্সিস কাল্পনিক, কোনো কিছু যদি এই অ্যাক্সিসের মধ্যে পড়ে তার মানে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ। বুঝতে পারছো? এই অ্যাক্সিসে পরে গেলে সেকেন্ড কোয়াড্রেন্ট। কোনো কিছু যদি এই অ্যাক্সিসের মধ্যে পড়ে তার মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ। এই অ্যাক্সিসে পরে আসলে থার্ড কোয়াড্রেন্ট। আর যদি এই অ্যাক্সিসের মধ্যে পড়ে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট ধরা হয়, এটা ফোর্থ কোয়াড্রেন্ট ধরা হয়, ঠিক আছে? আর বেসিক আরেকটা জিনিস চিন্তা করো, এইভাবে চিন্তা করতে পারো, তুমি এই অ্যাক্সিসের একটা কোণ অ্যাঙ্গেল, তার কাছে তুমি আসতে চাইলে তুমি কিভাবে আসতে হবে? তোমার তো এই দিক থেকে ঘুরেই তো আসতে হবে, তাই না? এই দিক থেকে ঘুরেই তো তোমার 90 ডিগ্রি ঘুরে এই বিন্দুর কাছে তোমার আসতে হবে। সো ওই হিসেবে চিন্তা করলে কিন্তু -90 ডিগ্রি হয়। বুঝতে পারছো? ওকে, আচ্ছা গেল। তো এখন আমাদের আর কোন টপিক বাকি আছে একটু দেখতে হবে আমার। আমরা আর কি বলছিলাম? ওকে, কার্তেশীয় পোলার দেখছি। আচ্ছা এবার হচ্ছে দুইটা জটিল সংখ্যার ভাগফল গুণফল এগুলা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা জটিল সংখ্যা রিলেটেড কিছু থিওরিও পড়ি। আমরা জটিল সংখ্যার প্রপার্টি তো দেখিনি এখনো। সো আমরা একটা কাজ করি, আমরা এখন জটিল সংখ্যার প্রপার্টি গুলো পড়বো, তারপরে হচ্ছে জটিল সংখ্যার গুণ ভাগ কিভাবে করে সেটা একটু দেখবো। জটিল সংখ্যার ধর্মটা আগে একটু দেখে নিই। ওকে, ওকে, সো প্রপার্টিজ, চলো প্রপার্টিজ গুলো দেখি। প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার CN। সো প্রথম প্রপার্টি নোট করবা সবাই ঠিক মতো। কোন জটিল সংখ্যা যদি ধরো কোনো একটা জটিল সংখ্যা x প্লাস i y ইজ ইকুয়াল টু 0 লিখছে, একটা জটিল সংখ্যা তখনই 0 হইতে পারবে যখন এইটা যদি লেখে তার মানে হচ্ছে x ও 0 y ও 0।
কোন জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু যদি 0 লেখা থাকে তাহলে তোমার আর x আর y এর মান খোঁজার দরকার নেই, এই ভ্যারিয়েবল গুলোর মান তুমি অলরেডি জানো। x ও 0 হইতে হবে, y ও 0 হইতে হবে, নাইলে আদারওয়াইজ এই জটিল সংখ্যাটাকে 0 হওয়া কোনোভাবেই পসিবল না। কথা বোঝা গেছে? একটা জটিল সংখ্যা 0 হওয়া মানে হচ্ছে তার বাস্তব অংশও 0, তার কাল্পনিক অংশও 0। ঠিক আছে? সো এই হচ্ছে কি কথা, ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, ওকে, ধরো একটা জটিল সংখ্যা x1 প্লাস i ইন্টু y1, আমি বলতেছি এই জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু আরেকটা জটিল সংখ্যা x2 প্লাস i ইন্টু y2। এই জিনিসটা তখনই সত্য হবে যখন প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ ইজ ইকুয়াল টু দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশের সমান হবে, এরপরে দ্বিতীয় জটিল সংখ্যার কাল্পনিক অংশ অর্থাৎ y1 ইজ ইকুয়াল টু কি হবে, প্রথম জটিল সংখ্যার কাল্পনিক অংশ ইজ ইকুয়াল টু দ্বিতীয় জটিল সংখ্যার কাল্পনিক অংশের সমান হবে। এই জিনিসটা যদি ঘটে তাহলে তুমি কি বলতে পারবা, এই জটিল সংখ্যা দুইটাও সমান হবে। এই জটিল সংখ্যা দুইটা সমান হওয়ার মানেই হচ্ছে প্রথমটার বাস্তব অংশ দ্বিতীয়টার বাস্তব অংশের সমান, প্রথমটার কাল্পনিক অংশ দ্বিতীয়টার কাল্পনিক অংশের সমান। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট একটু শিখি, অনুবন্ধী জটিল সংখ্যা কি সেটা শিখলে তখন আমরা থার্ড প্রপার্টিটা বুঝতে পারবো। ধরো একটা জটিল সংখ্যা যদি z ইজ ইকুয়াল টু যদি x প্লাস আই ওয়াই হয়, তাহলে z এর অনুবন্ধী বলতে একটা জিনিস আছে। ঠিক আছে? এটাকে বলা হয় z বার। z বার হবে x মাইনাস আই ওয়াই। আমার কথা বুঝতে পারছো? কোন জটিল সংখ্যা যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে x মাইনাস আই ওয়াই কে কি বলা হবে, x প্লাস আই ওয়াই এর অনুবন্ধী। তাহলে এরা একজন আরেকজনের কি অনুবন্ধী জটিল সংখ্যা। কথা বোঝা গেছে? তাহলে মাঝখানের চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে, এটা বসলে কি হবে, একজন আরেকজনের অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তাহলে এখন বলো তো দেখি 1 প্লাস 2i এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? 1 minus 2i। ওকে, গুড। এখন বলো তো মাইনাস 1 মাইনাস 2i এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? -1 প্লাস 2i। ভেরি গুড, -1 প্লাস 2i। ঠিক আছে, জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এক্স তো ওয়াই এর মধ্যে কি আছে সেটা দেখার দরকার নাই, মাঝখানে প্লাস থাকলে মাঝখানে মাইনাস বসে যাবে। ওকে, তাহলে এই গেল আমাদের অনুবন্ধীর কনসেপ্ট। তাহলে অনুবন্ধীর কনসেপ্ট যেহেতু আমরা জানি, এখন আমরা থার্ড প্রপার্টিটা পড়বো। এখানে কি বলা হয়েছে, থার্ড প্রপার্টিতে বলা হয়েছে যে কোন জটিল সংখ্যার উপর যদি দুইটা অনুবন্ধী নাও, দুইবার অনুবন্ধী নিলে ওই জটিল সংখ্যাটা আগের জটিল সংখ্যাই হয়ে যাবে, এটা তো বুঝাই যায়। ধরো 1 প্লাস 2i একটা জটিল সংখ্যা, তাহলে একবার যদি তার অনুবন্ধী করি তাহলে কি আসবে, 1 মাইনাস 2i আসবে। তাকে যদি আরো একবার অনুবন্ধী করি তাহলে কি আসবে, 1 প্লাস 2i আসবে, যেটা তো প্রথমেই যেটা ছিল সেটাই ফেরত আসছে না। এটাই হচ্ছে আমাদের থার্ড প্রপার্টি। একটা জটিল সংখ্যার উপরে যদি দুইবার অনুবন্ধী নেওয়া হয় তখন কি হবে, সেই জটিল সংখ্যাটা আগের জটিল সংখ্যাই ফেরত আসবে। ঠিক আছে? জটিল সংখ্যা থেকে বাস্তব সংখ্যা আনা যায়, এটা শুধুমাত্র একটা কেসেই পসিবল। সেটা কি, ধরো জেড যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে জেড বার কি হবে, তার অনুবন্ধী, জেড এর অনুবন্ধী কে হবে জেড বার, আর জেড বারের অনুবন্ধী কে হবে জেড। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট থাকি। হ্যাঁ, আজানের পরে আবার পড়া শুরু করবো।
ওকে, তোমরা আসো তো মনে হয়। আচ্ছা দেখো, তো আমরা যেটা বলতেছিলাম যে একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি থাকে জেড বার, যখন তুমি একটা জটিল সংখ্যা সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যাকে যোগ করবা, তুমি যেটা পাবা সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা পেয়ে যাবা। আরেকটা কেস আছে, যদি একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যাকে তুমি গুণ করো, তাহলেও তুমি কি পাবা? বাস্তব সংখ্যা পাবা। এর বাইরে জটিল সংখ্যার সাথে তুমি যাই করো না কেন, কখনোই তুমি বাস্তব সংখ্যা জটিল সংখ্যা থেকে আনতে পারবা না। ঠিক আছে, পিওরলি বাস্তব সংখ্যা আনতে পারবা না। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো 2 + 3i যদি একটা জটিল সংখ্যা হয়, বলো তো 2 - 3i কি হবে? তার অনুবন্ধী হবে না? এখন একটা কাজ করি, 2 + 3i আর 2 - 3i কে যোগ করি, কত আসে বলো তো? 3i কাটা, তাহলে 4 আসে না? তাহলে কি আসলো? দুইটা জটিল সংখ্যাকে যোগ করে আমি কি একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম না? তাহলে এটা কখন হবে? যখন জটিল সংখ্যাগুলো কি হবে? অনুবন্ধী হবে। ওকে, তো এখন আমাকে তোমরা একটা জায়গায় করো, দেখি তোমরা গুণ করতে পারো কিনা। 2 + 3i এটার সাথে তার অনুবন্ধী হচ্ছে 2 - 3i। ঠিক আছে, এটার গুণ করো তো, গুণ করে আমাকে জানাও যে এটার গুণফল কত আসে। থার্টিন। কত আসছে? 13। হ্যাঁ ভাইয়া। সো সবাই বুঝতে পারছে কিনা দেখি। এই সবাই বুঝতে পারছো 13 কিভাবে আসছে, গুণ করে কিভাবে? জি জি ভাই ভাইয়া। আসছে 30। ওকে, তো চলো আমি একটু দেখি যদি কেউ না বুঝে থাকো। তো এই 2 এর সাথে গুণ হবে 4, 2 - 3i এর সাথে গুণ হবে, তাহলে কত আসবে? -6i। 3i 2 এর সাথে গুণ হবে, কি আসবে? +6i। আর 3i - 3 এর সাথে গুণ হলে কি আসবে? -9i²। ঠিক আছে, এখন আমরা দেখি কি আসে। এই +6i - 6i কাটা 4 -9, আর i² মানে কত? আমরা তো জানি i মানে হচ্ছে √1, তাহলে i² মানে কত হবে? -1। ঠিক আছে, i² এর জায়গায় বসাই দাও -1, তো -1 বসাই দিলে কত থাকতেছে? 4 + 9 মানে হচ্ছে 13। তাহলে আমরা এখন কি দেখলাম বলতো? দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? একটা বা কখন পাচ্ছি? যখন জটিল সংখ্যাগুলো কি হচ্ছে? অনুবন্ধী হচ্ছে। যখন দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী হয়, তখন তাদের গুণফল থেকে কি পাওয়া যায়? বাস্তব সংখ্যা পাওয়া যায়। এর বাইরে কখনোই তুমি জটিল সংখ্যা থেকে দুইটা জটিল সংখ্যা গুণ করে ভাগ করে কখনোই বাস্তব সংখ্যা পাবা না। তো বাকি প্রপার্টি গুলো হচ্ছে ওইরকমই আর কি। বাকি প্রপার্টি বলতে দুইটা জটিল সংখ্যাকে যদি আমরা গুণ করি, অলওয়েজ কি হবে? জটিল সংখ্যাই থাকবে, যদি অনুবন্ধী না হয়। দুইটা জটিল সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসবে? জটিলই থাকবে, যদি অনুবন্ধী না হয়। অনুবন্ধী হইলেও লাভ নেই। আবার দুইটা জটিল সংখ্যাকে যদি আমি বিয়োগ করি, ইভেন যদি তারা অনুবন্ধীও হয়, জটিল সংখ্যা থেকে আরেকটা জটিল সংখ্যা বিয়োগ করলে কখনোই তুমি কি পাবা না? বাস্তব সংখ্যা পাবা না। এটা শুধুমাত্র এই দুইটা কেসই পসিবল, যে তাদেরকে যোগ করবা, যোগ করলে পসিবল। আরেকটা কিভাবে পসিবল? যদি তাদেরকে গুণ করলে পসিবল। কখন? যখন তারা পরস্পরের অনুবন্ধী, অর্থাৎ 2 + 3i হইলে কত? 2 - 3i। এই জাতীয় ফরম্যাট যদি থাকে তখন আর কি এটা পসিবল। ওকে, আর এছাড়া দুইটা জটিল সংখ্যাকে গুণ করো, ভাগ করো, যাই করো, সবসময় জটিল সংখ্যাই ফেরত আসবে। স্কোয়ার করো, জটিল সংখ্যাকে স্কোয়ার করো, জটিল সংখ্যাকে রুট করো, যাই করো, কি আসবে? জটিল সংখ্যাই কিন্তু ফেরত আসবে, বাস্তব সংখ্যা আসবে না এখান থেকে। ঠিক আছে, এখন আমরা একটা ইন্টারেস্টিং অংশ দেখব, সেটা হচ্ছে আই, কাল্পনিক একক এবং তার প্রকৃতি। ঠিক আছে, এটা দেখে আমাদের আজকে ক্লাস শেষ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হবে এখান থেকে। বোর্ড পরীক্ষার কথা চিন্তা করো অথবা অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এখান থেকে আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইমাজিনারি। কোন পার্ট? উপরের স্লাইডটা। উপরের অংশে আমি যেটা বলছিলাম যে দুইটা জটিল সংখ্যা যদি তোমার অনুবন্ধী হয়, জেড আর জেড বার হয়, তখন তাদেরকে যদি অনুবন্ধী সাথে যদি তুমি জটিল সংখ্যাকে যোগ করো অথবা গুণ করো, তাহলে তুমি বাস্তব সংখ্যা পাবা। এছাড়া জটিল সংখ্যা দুইটা যদি অনুবন্ধীও হয়, তুমি যদি তাদেরকে বিয়োগ করো, তুমি কখনোই বাস্তব সংখ্যা পাবা না। ঠিক আছে, আর যদি অনুবন্ধী না হয় তখন তো কখনোই পাবা না।
অনুবন্ধী যদি না হয় তখন দুইটা জটিল সংখ্যাকে গুণ করো, ভাগ করো, স্কোয়ার করো, রুট করো, কি আসবে? অলওয়েজ জটিল সংখ্যাই আসবে। ঠিক আছে, এটা বলছি আর কি। এখন আমরা নতুন একটা আলোচনা আসি, সেটা হচ্ছে যে কি ইমাজিনারি ইউনিট। ইমাজিনারি ইউনিট কোনটা সেটা তো তোমরা জানো, সেটা হচ্ছে আই। ইমাজিনারি ইউনিট অ্যান্ড ইটস নেচার। আমরা ইমাজিনারি ইউনিট এবং তার কিছু নেচার আছে, সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আসবে। হ্যাঁ, সো আমরা একটু দেখি একটা জিনিস। দেখো, আমরা আই কে ডিফাইন করছি বিজ্ঞানীরা কিভাবে। আই মানে তারা বলছে আই হবে √(-1)। আচ্ছা, তাহলে আই স্কোয়ার কত হয় বলতো? আই কে স্কোয়ার করলে তো আই স্কোয়ার পাওয়া যাবে, তাই তো? তাহলে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -1 হবে না? আই কে স্কোয়ার করো, তাহলে √(-1) কে স্কোয়ার করলে কি আসবে? √(-1) কে স্কোয়ার যদি করো তাহলে কি পাবা? -1 পাবা না? তাহলে আই স্কোয়ারের মান কত হবে? -1। ঠিক আছে। আচ্ছা, আই কিউবের মান কত হবে তাহলে? আই কিউব কে কি লেখা যায় বলতো? আই কিউব কে কি লেখা যায়? আই স্কোয়ার ইন্টু আই, এভাবে লেখা যায় না? আচ্ছা বলতো, আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান তো -1। তাহলে আমরা আই স্কোয়ারে যদি -1 বসায় দেই কত পাবো? আই কিউবের মান কত পাবো? -i পাবো না? পাইলাম। এখন বলতো i⁴ এর মান কত? i⁴ এর মান কত? আচ্ছা দেখো তো, i⁴ কে কি বলা যায়? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায় না? আচ্ছা, আই স্কোয়ারের মান কত? -1। আরেকটা আই স্কোয়ারের মান ভাই -1। 1 1 তাহলে i⁴ ইজ ইকুয়াল টু 1 হবে না? ঠিক আছে। আচ্ছা, i⁴ ইজ ইকুয়াল টু 1 হলো। এখন আমরা এখান থেকে কত ধরনের এমসিকিউ আছে সবগুলো একটু দেখি। তাহলে i⁴ ইজ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে। আর -i মানে কত? -√(-1)। ঠিক আছে। এখন একটা কাজ করো, এই চারজনকে যোগ করো, দেখো তো অ্যান্সার কত আসে। 0 ভাইয়া। আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ i⁴ অ্যান্সার কত আসতেছে দেখো তো। 0 ভাই। ফয়সাল বলতো 0। হ্যাঁ, ফয়সালটা হইছে। বাকিরা একটু যোগ করে দেখো তো অ্যান্সার কত আসে, 0 আসে কিনা। ভাই 0। 0 আসে, কারণ দেখো যদি যোগ করি, এই যে √(-1) কাটা +1 -1 কাটা, ঠিক আছে, মানে 0 আসবে অ্যান্সার, বুঝাই যাচ্ছে। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখো। এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। তুমি যদি এই এককে, এই যে তোমরা ইমাজিনারি ইউনিট দেখতেছি, এই আই কে বলা হয় কাল্পনিক একক। আই কে কি বলা হয়? কাল্পনিক একক। ইমাজিনারি ইউনিট, এই কাল্পনিক এককগুলার যদি তুমি যে কোনো চারজনকে পরপর যে কোনো সিকোয়েন্সিয়াল যে কোনো চারজনকে যোগ করো, তুমি কত পাবা? 0 পাবা তোমার অ্যান্সার। ঠিক আছে। তার মানে আমাকে বলো তো দেখি, আমি যদি এরকম করতাম ধরো 201 যোগ i⁴202 যোগ i⁴203 যোগ i⁴204 করতাম, অ্যান্সার কত হইতো? 0 0 হইতো। কেন 0 হইতো? কারণ আই এর সিকোয়েন্সিয়াল যে কোনো চারটা আই এর পাওয়ারের যোগফল কত হবে? 0 হবে। আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ i⁴। তাহলে এখন আমার এটা দেখার দরকার নেই i⁴201 এর মান কত, সেটা আমি পরে দেখবো। আমি যা দেখবো যে 201 202 203 204 সিকোয়েন্সিয়ালি চারজন আছে, এই চারজনের যোগফল হবে 0। তাহলে একটা এমসিকিউ আমরা বুঝতে পারলাম। এখন আমরা এটার থেকে আরো কিছু অ্যাডভান্স লেভেলের এমসিকিউ জেনারেট করি নিজেরা। চলো, এখন কথা হচ্ছে আই এর মান 4 এর থেকে বড় হইলে কি হয় সেটা আমার জানতে ইচ্ছা করে না? তো চলো আমরা দেখি আই এর মান 5 হইলে কি হয়। সো আমরা দেখলাম আই স্কোয়ার, আই কিউব, i⁴, এগুলা দেখলাম। এখন দেখি আমরা i⁵ এর মান কত আসবে। i⁵ কে কি লেখা যায় বলতো? i⁴ ইন্টু আই লেখা যায় না? i⁴ ইন্টু আই লেখা যায়। আচ্ছা, i⁴ এর মান কিন্তু দেখো আবার এখানে 1। i⁴ এর মান দেখো এই জায়গায় 1 দেওয়া আছে, তাই না? i⁴ এর মান হচ্ছে 1। তাহলে i⁴ এর মান যদি 1 হয়, তাহলে i⁴ এর পরিবর্তে 1 লিখবো, তাহলে এটা লেখা না লেখা কি করতে। তাহলে i⁵ এর মান কত আসলো? আবারও আই আসলো। ঠিক আছে। এবার দেখি i⁶ এর মান কত আসে। i⁶ মানে কি? i⁴ ইন্টু আই স্কোয়ার না? আচ্ছা, i⁴ ইন্টু আই স্কোয়ার। আচ্ছা, i⁴ ইন্টু আই স্কোয়ার মানে কত? i⁴ এর মান তো আবার 1 আসবে, তাহলে আই স্কোয়ার এর মান কত? -1। ঠিক আছে। i⁴ কত আসবে? i⁴ মানে হচ্ছে i⁴ ইন্টু আই কিউব। সো এটা তো আবার 1, i⁴ মানে হচ্ছে 1, আর আই কিউব মানে কত? -i, যেটা আমরা একটু আগে বের করে আসলাম। i⁴ কত আসবে? i⁴ মানে হচ্ছে i⁴ ইন্টু i⁴ মানে হচ্ছে 1 ইন্টু 1 মানে আবার 1ই আসবে। ঠিক আছে।
এখন একটা প্যাটার্ন আমরা বের করার চেষ্টা করি এখান থেকে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যখন আই এর মাথায় পাওয়ারটা 4 এর গুণিতক আকারে থাকে তখন তার মান হচ্ছে অলওয়েজ 1। বুঝতে পারছো? 4 এর গুণিতক কি? একটা জিনিস খেয়াল করো, আই এর মাথায় পাওয়ার যদি 4 থাকে তার অ্যান্সার আসে 1। আই এর মাথায় পাওয়ার যদি 4 দুগুণা 8 আসে, 4 ইন্টু 2, তখন তার অ্যান্সার কত? 1। আই এর মাথার পাওয়ার যদি 3 4 12 আসবে তখন তার অ্যান্সার কত হবে? সেটাও 1। আমার কথা বুঝতে পারছো কিনা? তার মানে আই এর মাথার পাওয়ার যদি 4n আকৃতির হয় তাহলে তার অ্যান্সার কত হবে? 1। বুঝতে পারছো? আই এর মাথার পাওয়ার যদি 4n+1 আকৃতির হয় তখন তার অ্যান্সার কি আসে সেটা আমরা নিজেরা একটু প্যাটার্নটা লক্ষ্য করি। আমরা বলি, দেখো তো আই এর মাথায় যখন পাওয়ার আসছে 5 তখন তার অ্যান্সার কত আসছে? আই আসছে না? আচ্ছা 5 মানে কি বলতো? তাকে কি লেখা যায়? 4+1 লেখা যায় কিনা? আই টু দি পাওয়ার 4+1 লেখা যায় কিনা? আই এর মাথার 5 কে 4+1 লেখা যায় কিনা? আবার বলতো আই এর মাথায় পাওয়ার যদি হইতো 9 তাহলে কি লেখা যেত? 4 × 2+1। তার মানে আমি বলতে চাচ্ছি আই এর মাথার পাওয়ার যদি 4n+1 4 এর গুণিতক যোগ 1 এই আকৃতির হয় তাহলে তার অ্যান্সার কত হবে? তাহলে তার অ্যান্সার হবে আই। বুঝতে পারছো আমার কথা? আমার কথা বুঝতে পারছো? তাহলে তার অ্যান্সার হবে আই। আই এর মাথার পাওয়ার যদি 4i⁴n+2 আকৃতির হয় সেটা কেমন? যেমন আই এর মাথার পাওয়ার হচ্ছে 6, 6 এর অ্যান্সার কত আসছে? -1 আসছে। 6 কে কি লেখা যায়? i⁴ 1 মানে 4+2 লেখা যায়। তাহলে 4n+2 আকৃতির যদি হয় তখন তার অ্যান্সার কত হবে? -1। আই এর মাথায় পাওয়ার যখন 7 তখন মানে কি? দেখ কি লেখা যাবে? 4 × 1 + 3, ঠিক আছে? তখন তার অ্যান্সার কত আসবে? -i। তার মানে তুমি যদি যেই সংখ্যাটা আই এর মাথায় পাওয়ার হিসেবে আছে তাকে ভাগ করবা 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ দেখবা ভাগশেষ কত আসছে তোমার। ভাগশেষ যদি 1 হয় অ্যান্সার হবে আই। ভাগশেষ যদি 2 হয় অ্যান্সার হবে -1। ভাগশেষ যদি 7 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? ভাগশেষ 3। ভাগশেষ যদি 3 হয় অ্যান্সার কত হবে? -i। ভাগশেষ যদি 0 হয় যেমন 8, 8 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ 0 না? নিঃশেষী বিভাজনা 4 কে 8 8 কে 4 দিয়ে ভাগ করো 4 দুগুণা 8, ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ যদি 0 হয় তোমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। আমার কথা বুঝা গেছে? বলো তো এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছো? যারা বুঝতে পারছো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? আমি বলতে চাচ্ছি যদি কোনো সংখ্যা থাকে, ধরো আই এর মাথায় পাওয়ার হচ্ছে, আমি ধরো এখানে 12 নিলাম, ঠিক আছে? এখন তোমার কোশ্চেন আমার তোমার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে 12 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0। 4 12 0। তাহলে এটার অ্যান্সার হবে 1। বুঝতে পারছো? আচ্ছা গেল। এখন এইবার ধরো আমি i⁻21 নিলাম। আমি জানতে চাচ্ছি 21 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ 1। 1 4 5 20 আর ভাগশেষ 1 থাকে না, অবশিষ্ট 1 থাকতেছে। তাহলে এইটার অ্যান্সার হবে i। শুধু i মানে i⁻1 লিখতে পারবো, মানে হচ্ছে i, ঠিক আছে? এখন আসো আমি ধরো এখানে নিলাম ধরো 34 নিলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে 34 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 4 8 32, ভাগশেষ হচ্ছে 2। তাহলে তুমি i⁴ লেখা যে কথা, i² লেখা একই কথা, ভাগশেষটাকে লিখে ফেলবা। তাহলে তোমার তুমি কি জানো? তুমি হচ্ছে i এর মান জানো, i⁴ এর মান জানো, i² এর মান জানো, i³ এর মান জানো, ঠিক আছে? তাদের মান তোমার মুখস্থ আছে, কিন্তু তুমি i⁴ এর মান তো তোমার মুখস্থ না। এই জন্য সেটাকে তুমি কি করবা? ছোট করে নিয়ে আসবা। ছোট করে নিয়ে আসবা, তারপরে তার অ্যান্সারটা খুব সহজে বলে দিতে পারবা। সো আমি মনে হয় বুঝাইতে পারতেছি। সো এখন দেখো 34 কে আমরা তাহলে কি লিখতে পারি? i²। আবার i² মানে কত? i² মানে আমরা জানি -1। i² এর মান তো -1, আমরা একটু আগে বের করে আসছি -1। তাহলে i⁴ যদি তোমার এমসিকিউ থাকে তাহলে তার অ্যান্সার কত হবে? -1 হবে তার অ্যান্সার, ঠিক আছে? এখন বলো i⁻ যদি 47 দিতাম তাহলে তার অ্যান্সার কত হইতো বলো তো দেখি? ভাগশেষ কত থাকে বলো? 47 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সেটা বলো। 3 ভাইয়া। 47 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3। তাহলে i⁻47 লেখা যে কথা, i³ লেখা একই কথা।
তাহলে আই কিউবের মান কত বলো তো ভাইয়া? আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, যেটা আমরা একটু আগে বের করে আসছি। কিভাবে? আই কিউবকে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -1 ইন্টু আই মানে হচ্ছে -i। আমার কথা বুঝতে পারতেছো তোমরা সবাই? আমরা কিন্তু প্রথমে আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 তাদের মানগুলো বের করে দেখাইছি। এই যে এইখানে তাদের মানটা আমরা কিন্তু বের করে দেখাইছি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা তাদের মান বের করে দেখাইছি। এখন আমরা জাস্ট কি করতেছি, আই এর পাওয়ার যদি আরো বড় হয়, যত বড়ই হোক কোনো সমস্যা নাই, আমরা কিন্তু চাইলে বের করে ফেলতে পারবো। জাস্ট আমাদের কি জানা লাগবে, তাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, এই ইনফরমেশনটুকু যদি তোমার কাছে থাকে, তুমি তাকে কি করতে পারবা, ছোট একটা জিনিসে কনভার্ট করে নিয়ে আসতে পারবা। আমার কথা বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হয়েছে জায়গাটা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে, আশা করি বুঝতে পারছো। যেহেতু তাহলে খুব ভালো হইলো। তাহলে আমাদের এখন আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করতে পারবো, ভালো ভালো জিনিস প্র্যাকটিস করতে পারবো। আমরা কিছু প্রবলেম দেখি, ভাই একটা বড় প্রবলেম। ভাই একটা বড় আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ একটা কাজ করি, ধরো আমরা এরকম করি, দেখি আগে দেখি তোমাদেরকে কিছু অ্যাডমিশনের প্রবলেম দেখাই, দেখি পারো কিনা। সো ওয়েট আ সেকেন্ড, আমি একটু দেখি, অ্যাডমিশন তো সামনে নাই। আচ্ছা এখন দেখি তোমাদের কারা কারা এই প্রবলেমগুলো পারো। খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তোমরা জাস্ট চিন্তা করো, একটু মাথা খারাপ, ঠিক আছে? দেখো তো এইটা পারো কিনা। আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4 যোগ ডট 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 চলতে চলতে আই টু দি পাওয়ার 200 পর্যন্ত চললো। বলো তো তার অ্যান্সার কত হবে? আই থেকে শুরু করে আই টু দি পাওয়ার 200 পর্যন্ত এই পুরোটার যোগফল কত হবে? এখন কথা হচ্ছে, তুমি কি সবাইকে যোগ করবা? আই থেকে সবাইকে আই টু দি পাওয়ার 200 সবাইকে করতে থাকলে তো তোমার আর এক্সাম দেওয়া লাগবে না, বাট এটা তো আসবে এমসিকিউতে। আর সময় পাবা কত? সময় পাবা বেসিক্যালি 1 মিনিটের মতো। তাহলে এখন তুমি কিভাবে করবা, এটার অ্যান্সারটা কিভাবে বের করবা? তুমি শুধুমাত্র এইটা জানো যে আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4 তাদের মান কত হবে? তাদের মান কত হবে? 0 হবে, তাই তো? তাদের মান হচ্ছে 0 হবে, মানে প্রতি 4টা আই এর ঘাত পাওয়ারকে যোগ করলে 0 হয়। প্রতি 4 জনকে যোগ করলে 0 হয়। আচ্ছা বলো তো এখানে পদ আছে কয়টা? এখানে টোটাল 200টা পদ আছে। দেখো আই এর পাওয়ার 1 থেকে শুরু হয়ে 200 পর্যন্ত গেছে, তাহলে টোটাল 200টা পদ আছে না? তাহলে 4টা করে কয়টা করতে পারবা তুমি? এখানে 200 পর্যন্ত করতে পারবে না, তাহলে কয়টা ইয়া করতে পারবে? 50টা জোড়া বানাইতে পারবে না তুমি? 50টা জোড়া, দেখো তো, বুঝতে পারতেছো? জি ভাই এই যে এই 4 জনকে নিয়ে একটা জোড়া, আবার বাকি 4 জনকে নিয়ে আরেকটা জোড়া, আবার বাকি 4 জনকে নিয়ে আরেকটা জোড়া, এইভাবে করে করে টোটাল 50টা জোড়া বানানো সম্ভব। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জোড়ার অ্যান্সারই কিন্তু 0 হবে, প্রতি 4 জনের অ্যান্সারই কিন্তু 0। তাহলে প্রথমটাও 0, পরেরটাও 0, পরেরটাও 0। আচ্ছা সবগুলা যদি 0 হয়, সবার যোগফল কি হবে? 0 হবে না? এগুলা কিন্তু ভর্তি পরীক্ষা আসে। এখন কি তুমি কি এই অঙ্কগুলো খুব মানে ডিরেক্ট করবা, নাকি তুমি লজিক কাটা করবা? তুমি কি স্মার্টলি সলভ করতে হবে? তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 0। কারণ আমরা জানি প্রতি 4 জন যদি আই এর পাওয়ার ক্রমিক 4টা আই এর পাওয়ারের জন্য কি হবে? অ্যান্সার কত হবে? 0 হবে। ওকে, তাহলে এইটার অ্যান্সারও এই 4 জনেরটা 0, আবার পরের 4 জনের মানও 0, এভাবে করে কিন্তু পারা যাবে, ঠিক আছে? আচ্ছা এইবার দেখি, আচ্ছা দেখি এইটা পারো কিনা। ধরো আমি এবার চেঞ্জ করে দিলাম, আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4 যোগ ডট 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 দিয়ে আমি এখানে লিখলাম আই টু দি পাওয়ার ধরো 203 দিলাম। সে বলো তো এইটার অ্যান্সার কত হবে? এটা পারবা? ভাই 4 এর গুণিতক আকারে যে ভাগশেষ 3 থাকে হ্যাঁ ভাই -1 মেবি। ভাইয়া মাইনাস কত হবে? আই আই কিউব মাইনাস আই হবে। আচ্ছা Minus তাহলে I আমরা দেখি, আই থেকে শুরু করে আই টু দি পাওয়ার 200 পর্যন্ত সবার মান তো 0, এটা তো বুঝলাম। তাহলে এখন পড়ে থাকলো কি? আই টু দি পাওয়ার 201 থাকলো, আই টু দি পাওয়ার 202 থাকলো, আর আই টু দি পাওয়ার
3 থাকলো। এখন আমরা দেখবো 201 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে। 201 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বেসিক্যালি ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 201 এর পরিবর্তে আমি i লিখতে পারি, ঠিক আছে। 202 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 2, তাহলে 202 এর পরিবর্তে লিখতে পারি i স্কয়ার, 203 এর পরিবর্তে লিখতে পারি i কিউব। সেগুলো আর দেখাইলাম না কিভাবে হয়, ভাগ তো তোমরা পারোই। তাহলে এখন আমরা চলো করি, i এর মান বসাইলাম, i স্কয়ার এর মান কত -1, তো -1 বসাই দিলাম। আর i কিউবের মান কত -i, তো কাটাকাটি গিয়ে শুধুমাত্র কত থাকলো -1 থাকলো। তাহলে অ্যাডমিশনে কিন্তু এরকমও আসতে পারে। তো তুমি খালি চিন্তা করবে চারটা করে নিয়ে কয়টা জোড়া বানাইতে পারবো, কয়টা গ্রুপ করতে পারবো। আমি দেখলাম আমি 50টা গ্রুপ করতে পারতেছি, কিন্তু অবশিষ্ট আরো 3 জন রয়ে গেছে, তাদেরকে নিয়ে কোনো গ্রুপ হচ্ছে না। তাহলে এই 3 জনের মান আলাদাভাবে ক্যালকুলেট করব, তাহলে আমার কি অ্যান্সার বের হয়ে যাবে না ভাইয়া? বুঝতে পারতেছো তো? সো এটা গেল আমাদের জটিল সংখ্যার, এগুলা দিয়ে খুব মজার মজার প্রবলেম করা যায়। এখন আমি তোমাদের একটা মানে ভর্তি পরীক্ষা শিখাই, একটা শর্টকাট শিখাই। ধরো খুব বড় একটা ডিজিট তোমাদেরকে দিল, ঠিক আছে, সেটা ভাগ করাও কিন্তু তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ধরনের যদি প্রবলেম থাকে তখন তুমি কিভাবে করবা। ধরো আমি তোমাদের একটা প্রবলেম, ডিরেক্ট একটা প্রবলেম দেই, তাহলে বুঝবা। ধরো i টু দি পাওয়ার আমি দিলাম কি 1 7 1 7 2 3 4 5 6 7। আচ্ছা বলো তো ভাইয়া, এই জিনিসটার মানে আমার কি করতে হবে, আমার এই জিনিসটাকে তো ছোট করে আনতে হবে না। ছোট করে আনতে হলে কি 1 7 1 7 7 1 7 1 7 2 সরি 7 2 3 4 5 6 7, তাহলে এটারে তো 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 4 দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাগশেষ যেটা আসে সেটাই আমি i এর মাথায় বসায় দিব, তারপরে আমি ক্যালকুলেট করে অ্যানসারটা বলবো। আচ্ছা বলো তো এটাকে ভাগ করা কি সহজ না কঠিন, টাইম কনজিউম করবে কিনা? অনেক টাইম কনজিউম করবে না? তাহলে এটা বেসিক্যালি আমার জন্য একটা ঝামেলা তৈরি করতেছে, যে আমি এত বড় একটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে গেলে তো আমার সময় নাই এত, আমি ভর্তি পরীক্ষার টাইমই পাবো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, দেখতে দেখতে চলে যাবে। তাহলে আমি কি করব? মজার একটা প্রপার্টি, যাকে 4 দিয়ে ভাগ করবে তারা মজার একটা প্রপার্টি মেইনটেইন করে, সেটা হচ্ছে এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হবে, শুধুমাত্র লাস্টের দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সেমই হবে, ঠিক আছে। তাহলে যখন তোমার এরকম বড় বড় ডিজিট আসবে, তুমি যেটা করবা, সবাইকে তোমার ভাগ করার কোনো দরকার নাই, তুমি লাস্টের দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করবা, ডিরেক্ট তুমি ভাগশেষ পেয়ে যাবা। তাহলে এই পুরা ডিজিটটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে, 67 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, ভাগশেষ তাই হবে। 67 কে 4 দিয়ে ভাগ করি, 4 16 64, তাহলে অ্যানসার কত থাকবে 3। তাহলে ভাগশেষ কত থাকবে বলো তো? ভাগশেষ থাকবে 3। তাহলে ভাগশেষ যদি 3 থাকে, তাহলে আমরা এই পুরা জিনিসটার পরিবর্তে, এই পুরা রাশিটার পরিবর্তে কি লিখবো, i কিউব লিখবো। i কিউব মানে কত, -i। তাহলে এই পুরা রাশির মান কত হবে, -i। খুব সহজেই বের হয়ে গেল না ভাইয়া? তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এই ভর্তি পরীক্ষার প্রবলেমগুলোকে সলভ করতে পারবা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই i এর পাওয়ার রিলেটেড, অর্থাৎ আমাদের কাল্পনিক এককের প্রকৃতি রিলেটেড প্রবলেমগুলো থাকতে পারে, এগুলো আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম একটু দেখি। ধরো ভগ্নাংশ আকৃতি কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে। ভগ্নাংশ কেমন, মনে করো এরকম দিয়ে দিল, যে আমরা তো নরমাল i এর গুলো পারি, এখন আমাদের দিয়ে দিল i ইনভার্স 1, বলো i ইনভার্স 1 এর মান বের করো। i ইনভার্সটা কিভাবে বের করব, ঝামেলা হয়ে গেল না? সো i ইনভার্স মানে কি বলো তো, 1/i না? i ইনভার্স মানে 1/i, 1/i এর তো কোনো মান আমি জানি না। তাহলে আমি একটা কাজ করি, আমি উপরে নিচে i দিয়ে গুণ করি, উপরেও একটা i গুণ করলাম, নিচেও একটা i গুণ করলাম, i ইনটু i, কোনো সমস্যা নাই। একটা ইকুয়েশনে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা নিচে যদি দুইটা i গুণ করি, তাহলে নিচে কি আসবে বলতো, i স্কয়ার আসবে, আর উপরে তো i থাকলো। i স্কয়ার মানে কি আবার বলতো, i স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে i স্কয়ার মানে যদি -1 হয়, তাহলে i ডিভাইডেড বাই -1, তার মানে অ্যানসার কত আসবে, -i হবে না অ্যানসার? তাহলে তোমার অ্যাডমিশনে যদি কোনো জায়গায় থাকে i ইনভার্স 1 এর অ্যানসার কত হবে, i ইনভার্স 1 মানে কত বলতো, -i, ঠিক আছে। তাহলে i ইনভার্স 1 যে কথা, -i কি একই কথা, বুঝতে পারছো? সো এখন দেখি কারা কারা বুঝতে পারছো। তো তোমরা i ইনভার্স 3 এর মানটা বের করে দেখাও তো আমাকে, দেখি i ইনভার্স 3 এর মান কত আসে সেটা আমাকে বের করে দেখাও। ভগ্নাংশ দিলাম আর কি, এই ভগ্নাংশটা কত হবে? i হবে ভাইয়া। ভগ্নাংশ কিন্তু i হবে, ভেরি গুড। ভাইয়া, i ইনভার্স 3 মানে হচ্ছে 1/i কিউব। সো এটাকে আমরা একটা কাজ করি, উপরে নিচে i দিয়ে গুণ করে দিতে পারি, তাই উপরে i নিচে হচ্ছে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে তো 1, তার মানে এটা i থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে i হবে অ্যানসার।
সো আমি মনে হয় আই রিলেটেড সব প্রবলেম আমি বলে ফেলছি। আমি এখানে যা যা বললাম আই রিলেটেড, এর বাইরে তোমাদের অ্যাডমিশনও কোনো সময় কোনো এমসিকিউ তোমরা ফেস করবে না। মানে আমি কনসেপ্টটুকু দিয়ে দিলাম, প্রবলেম ডিফারেন্ট টাইপের আসতে পারে, বাট এই কনসেপ্ট দিয়ে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে আই রিলেটেড, ঠিক আছে? যে কোনো প্রবলেম সলভ করার জন্য জাস্ট তুমি এই বেসিক টুকুকে একটু নাড়াচাড়া করবে, একটু ইঞ্জিনিয়ারিং করবা, যে কোনো প্রবলেম কিন্তু বের করতে পারবা, ঠিক আছে? বাট প্রবলেম হয়তো বা এর বাইরেও অনেক ধরনের প্রবলেম আসতে পারে, ঠিক আছে? সো এখন আমরা একটা কাজ করি, আমরা লাস্ট টাইপ দেখি। তোমরা কি বোর হচ্ছ? ভাইয়া। আমরা লাস্ট একটা টাইপ দেখি। হ্যাঁ বলো। ভাইয়া আই ইনভার্স যদি অনেক বড় একটা সংখ্যা থাকে তখন কি করবো? আই ইনভার্স অনেক, আচ্ছা ধরো কত বড় হবে বলো তো? আই ইনভার্স ধরো এরকম হইলো যে 1/i টু দি, আচ্ছা ধরো আই ইনভার্স এরকম দিলাম, কত দিলাম, ধরো আই ইনভার্স -65 দিলাম, এটা দিয়ে দেখাই। আচ্ছা -65 মানে কি 1/i টু দি পাওয়ার 65, তাই তো? আচ্ছা বলো তো i টু দি পাওয়ার 65 কে কি লেখা যায়? 65 কে 4 দিয়ে ভাগ করো, 4 16 64, তাহলে কত আসবে? ভাগশেষ 1, তাহলে i টু দি পাওয়ার 65 কে কি লেখা যায়? 1/i লেখা যাবে। তারপর তুমি উপরে নিচে i দিয়ে গুণ করো, উপরে নিচে i দিয়ে গুণ করলে কত আসবে অ্যানসার? -i। বুঝতে পারছো? ইনভার্সে বড় কোনো সংখ্যা থাকলেও তোমার সমস্যা নাই তো, তুমি তাকে জাস্ট ছোট করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা লাস্ট একটা টাইপের কয়েকটা ম্যাথ করি, ঠিক আছে? তো অনেক অনলাইন তো তোমাদের, আমি জানি না তোমাদের এতক্ষণ পর্যন্ত বসে আছো, তো তোমাদের ধৈর্য শক্তি মাশাআল্লাহ ভালো। তো আর কিছু একটু ওয়েট করো, আমরা একটু শেষ করে ফিনিশিং দিয়ে যাই। এখানে a প্লাস ib এই আকৃতিতে প্রকাশ করতে বলছে, এটা একটা টাইপের ম্যাথ, ঠিক আছে? সো আমাদের বিভিন্ন টাইপের সংখ্যা দিতে পারে, এই সংখ্যাগুলোকে আমার কি করতে হবে? এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। তো ধরো প্রথম একটা এক্সারসাইজ, একটা প্রবলেম হচ্ছে এই এটা দিল 1 + 2i ডিভাইডেড বাই 3 - 4i। এখন আমার টার্গেট হচ্ছে এইটাকে ভগ্নাংশ আকারে না রাখা, এই আকারে লেখা, a + ib আকারে লেখা, ঠিক আছে? সেটা যদি করতে চাও তোমাকে আসলে কি করতে হবে? তুমি সবসময় যেটা করবা, নিচে যে সংখ্যাটা আছে, নিচে যে সংখ্যাটা থাকবে না, সেই সংখ্যার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, তাহলে তোমার ম্যাথ শেষ। আমার কথা বুঝতে পারছো? নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করো, তোমার অঙ্ক শেষ। তো আমার নিচে কোন সংখ্যাটা আছে? নিচে আছে আমার হচ্ছে 3 - 4i। সো আমি একটা কাজ করব, 3 - 4i, তো 3 তাহলে এটার অনুবন্ধী হবে 3 + 4i। সো এটা দিয়ে উপরে নিচে গুণ করলাম, তাহলে উপরেও সেম একই কাজ করতে হবে, 1 + 2i এর সাথে কি করতে হবে? 3 + 4i কে গুণ করতে হবে। এখন বলো 3 - 4i * 3 + 4i এটা কি হবে? a² - b² না? তো a² - 4i হোল স্কয়ার, a² - b² ফর্মুলা পড়লে উপরে গুণ করলে কি আসবে দেখি? 3 আর 1 * 4i মানে কত? 4i, আর 3 * 2i মানে হচ্ছে যোগ 6i, আর 2i মানে কত হচ্ছে? -8, মানে 2i * 4i মানে কত? 4 আর 2 করলে 8, আর i² মানে কত? -1। সো এখান থেকে আসবে -8। তো এই আমাদের গুণ শেষ হইলো। এখন আমরা দেখি কি আসে নিচে। তো নিচে দেখো তো কি আসবে? 9 আর দেখো 4² মানে কত? 16, আর i² মানে হচ্ছে -1। সো i² মানে যদি -1 হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, না +16 + 9, ঠিক আছে? আর উপরে কি থাকতেছে? 3 + 10i - 8। আচ্ছা 3 - 8 কে তো আমরা চাইলে লিখতে পারি না, -5 লিখতে পারি। সো এটা আসতেছে আলটিমেটলি -5 + 10i, ঠিক আছে? তার মানে দেখো কি থাকে? -5 + 10i ডিভাইডেড বাই 25। তো এখন আমরা চাইলে 25 দিয়ে যদি সবাইকে ভাগ করে দেই, আমাদের অ্যানসার কিন্তু চলে আসবে। 25 দিয়ে ভাগ করলে কি আসবে? -5/25 মানে কি? -1/5, আর যোগ 10/25 মানে কি? আচ্ছা এটাকে লিখি, একটু ডিটেইলস লিখি, দাঁড়াও। -5/25 যোগ 10/25 ইনটু i, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু সিম্পলিফাই করি, 5 দিয়ে কাটাকাটি করলে 1/5 যোগ 2/5i। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। দেখো তো আমরা এই ভগ্নাংশটাকে, এই দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে ছিল, তাদেরকে কি করলাম আমরা? a + ib আকারে প্রকাশ করলাম না? একটা জটিল সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট করলাম এখানে। দেখো তো একটা জটিল সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট করলাম। আমার কথা বুঝতে পারছো? আমাদের টার্গেট কি ছিল এবং আমরা করতে পারছি কিনা? সো এখন আমরা চলো আরো দুই একটা প্রবলেম একটু দেখি যেগুলো বোর্ডে আসছে, তারপরে শেষ করবো আজকে। ভাই এতক্ষণ হ্যাঁ বলো, কে লেট হয়ে যাইতেছে ভাই। লেট হয়ে যেতেছে? আরেকটু 5 মিনিট, আর 5 মিনিট। আচ্ছা ধরো একটা অনেকগুলো বোর্ডে আসছে আর কি প্রবলেমটা, সো এটা করানো উচিত, এটা করাই।
ওকে, প্রবলেমটা কি বলছে? সো দেখো এখানে আছে কি 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, বাট এইটার আবার হোল কিউব। এটা একটু কঠিন প্রবলেম, বাট এটা তোমরা বুঝবা ইজিলি। সো এইটার কি বলছে, এটাকে করতে হবে কি, সো এইটাকে এ প্লাস আই বি আকারে, মানে দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে আছে, তো তাকে একটা জটিল সংখ্যা হিসেবে প্রকাশ করতে বলছে। সো তোমাদের করতে না যে আমি করে দিচ্ছি যেন দ্রুত হয়, তোমরা জাস্ট এগ্রি করো কিনা বলবা। তো আমার রুল কি, রুল হচ্ছে নিচের যে জটিল সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দিয়ে গুণ করবো। তাহলে 1 মাইনাস আই, তার অনুবন্ধী কত 1 প্লাস আই, সেটা উপরে নিচে গুণ করে দিব। তাহলে উপরেও কি আসবে 1 প্লাস আই এর সাথে আবার একটা 1 প্লাস আই গুণ হবে, আর তাদের বাইরে কি আছে হোল টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তো এখন বলো নিচে যদি 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই করি তাহলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাই তো এরকম থাকবে। আর উপরে করলে কি আসবে 1 প্লাস আই হোল স্কোয়ার, এই পুরোটার উপর হোল কিউব। ঠিক আছে, তো দেখো এরপর নিচে কি থাকে 1 মাইনাস আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে তো মাইনাস 1, তাহলে 1 মাইনাস মাইনাস 1, তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 থাকবে। আর 1 প্লাস আই হোল স্কোয়ার, এটাকে করলে কি আসবে 1 এ স্কোয়ার প্লাস 2ab মানে 2i প্লাস বি স্কোয়ার মানে কত আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 আসবে আর কি। ঠিক আছে, হোল কিউব। এখন বললো কি থাকে, সো আই স্কোয়ার মানে তো মাইনাস 1 আর নিচে হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল কিউব। সো এখন দেখো তো কি থাকে 1 মাইনাস 1 কাটা, আর 2i কে 2 দিয়ে কাটলে কি থাকবে শুধু i, তাহলে শুধু i কিউব না, আর i কিউব মানে কত, i কিউব মানে হচ্ছে মাইনাস i, তার মানে আমাকে 0 প্লাস a b আকারে প্রকাশ করতে বলছো, তার মানে a প্লাস i b আকারে প্রকাশ করতে, তাহলে মানে আমি একে প্রকাশ করব কি 0 মাইনাস i মাইনাস i, সরি i কিউব মানে হচ্ছে মাইনাস i, আবার মাইনাস i কিউব লিখলাম, হ্যাঁ i কিউব মানে হচ্ছে মাইনাস i, তাহলে 0 মাইনাস i। তো এটাই হচ্ছে কি আমার কি অ্যানসার, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা জটিল সংখ্যার 3 ভাগের 1 ভাগ শেষ করছি। ঠিক আছে, আমরা মোটামুটি থিওরি পার্ট বলতে পারো, ও আরেকটা অংশের থিওরি বাকি আছে। প্রথম অংশের থিওরি মোটামুটি সব শেষ, আর প্রথম অংশে কিছু ম্যাথ দেখলাম। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব জটিল সংখ্যার যে ম্যাথগুলো পসিবল ওই ম্যাথগুলো করার। আমাদের প্রবাবলি আরো 2টা ক্লাস লাগবে, আরো 2টা ক্লাস মিনিমাম লাগবে, কারণ জটিল সংখ্যা চ্যাপ্টারটা বেসিক্যালি বাস্তব সংখ্যার চেয়ে অনেক হিউজ। ঠিক আছে, একটু বড় চ্যাপ্টার। সো আমরা আরো 2টা ক্লাস নিব, অথবা 3টাও লাগতে পারে। তারপরে তোমাদের একটা জিনিস বলে রাখি, এরপরে কিন্তু আমাদেরকে এক্সাম হবে, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, আর আমাদের কি আছে যে যোগাসূরি প্রোগ্রাম, এই 3টা চ্যাপ্টারের উপর একটা এক্সাম হবে। সো এখন থেকে তোমরা প্রতিদিন পড়তে থাকো, নাহলে তখন কিন্তু এক্সামে ভালো করতে পারবে না, কারণ আমি একটু কোশ্চেন একটু কঠিন দিই। আর তোমরা যদি এই 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো, তাহলে সেকেন্ড পেপারে তোমরা 2টা সৃজনশীল কিন্তু কমন পেয়ে যাবে। তো 2টা সৃজনশীল কমন পেলে তোমাদের আর জাস্ট 3টা সৃজনশীল দরকার হবে। তো ওইটার জন্য আমরা পরবর্তীতে আরো পড়ালেখাগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? সো আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।